আসসালামু আলাইকুম। আমি ডক্টর হোসনে বৃষ্টি। এমবিবিএস কমপ্লিট করেছি রংপুর মেডিকেল কলেজ থেকে অ্যান্ড জানুয়ারি 2024-এ গাইনি অ্যান্ড অবস্টেট পার্ট 1 করেছি। আজকে আপনাদের যে পরীক্ষাটা আপনারা দিচ্ছেন 4টা টপিকের উপরে, তো এই 4টা টপিকের আজকে যে সলভ ক্লাসটা সেটা আমি নিব। তো চলেন শুরু করে দিই। হ্যাঁ, ওকে। তো প্রথমে শুরু করতেছি এমসিকিউ দিয়ে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আপনার মেনোরেজিয়া ইন ফাইব্রয়েড ইউটেরাস। এরপর কিছু আপনার অপশন দেওয়া আছে। এখন আমরা দেখি যে এখানে এক্সপ্লেনেশনে আমরা দেখেন এদিকে যে ফাইব্রয়েড ইউটেরাসে মেনোরেজিয়াটা কেন হচ্ছে। ঠিক আছে, এইটাই আমাদের কোয়েশ্চেনটা। এটা আমরা প্রথমে একটু দেখে নিই। ঠিক আছে, দেখেন এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে আমাদের বইয়ে অবস দত্ততে, এখানে গাইনি দত্ততে এগুলো লেখা আছে পয়েন্টগুলো। তো অনেক সময় হয় যে পয়েন্টগুলো আমরা মুখস্থ করি বারবার, কিন্তু এভাবে মনে থাকতে চায় না। তো আজকে আমি একটু সহজ করার চেষ্টা করব আপনাদের জন্য। তো ফাইব্রয়েডের কিন্তু ক্লাসিক সিমটম হচ্ছে একটা মেনোরেজিয়া, যেটা দেখেন 30% ক্ষেত্রেই মেনোরেজিয়াটা এক্সিস্ট করে। তো এই মেনোরেজিয়া কেন হচ্ছে, প্রথম কজ আমি যদি ধরি, সহজ করে আমরা মনে রাখার চেষ্টা করব। ফাইব্রয়েড জিনিসটা কি? এটা হচ্ছে যে আপনার ইউটেরাসের একটা টিউমার। হ্যাঁ, সহজ কথায় যে ইউটেরাসের টিউমার। আর টিউমার বলতে আমরা কি জানি, যে অ্যাবনর্মাল গ্রোথ অফ টিস্যু। ঠিক আছে, মানে টিস্যু বেশি বেশি গ্রোথ হচ্ছে। তো স্বাভাবিক, দেখেন যখন টিস্যু বেশি হচ্ছে, যখন গ্রোথটা বেশি হবে, মনে করেন গ্রোথ বেশি হওয়ার কারণে আলটিমেটলি কি হবে, সারফেস এরিয়া বেশি হয়ে যাবে। ঠিক আছে, সারফেস এরিয়াটা বেশি হয়ে যাচ্ছে। তো সারফেস এরিয়া যখন বেশি হবে, আলটিমেটলি সেখান থেকে কি হবে, বেশি বেশি ব্লাড সাপ্লাই দরকার হবে, ভাস্কুলারিটি বেড়ে যাবে। ঠিক আছে, ভাস্কুলারিটি বেড়ে যাচ্ছে। এরপর যখন বেশি বেশি আমাদের কি হচ্ছে, ইউটেরাসের একটা লেয়ার এন্ডোমেট্রিয়াম। তো এন্ডোমেট্রিয়ামে ভাস্কুলারিটি বেড়ে যাচ্ছে, আলটিমেটলি এন্ডোমেট্রিয়াল যে ভেনাস প্লেক্সাসটা আছে সেটাকেও কি হচ্ছে, ডাইলেটেশন হতে হচ্ছে। তাহলে কি হচ্ছে, এদিক থেকে ডাইলেটেশন অফ এন্ডোমেট্রিয়াল ভেনাস প্লেক্সাস। ওকে, তারপরে এটার আরেকটা মনে রাখতে পারি যে হচ্ছে, যেহেতু গ্রোথটা হচ্ছে ফাইব্রয়েডের, মানে আপনার ফাইব্রয়েড আস্তে আস্তে বাড়তেছে, ইউটেরাসটাও আস্তে আস্তে বাড়তেছে, আলটিমেটলি এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়াটাও এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকতেছে। তাহলে এটার সাথে অ্যাসোসিয়েটেড কি হলো, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। ওকে, এরপর আরেকটা জিনিস দেখেন, এটা হচ্ছে 1 নম্বরে আমরা মনে রাখবো যে প্রথমে যে এই সিকোয়েন্সটা অনুযায়ী আমরা মনে রাখার চেষ্টা করবো যে এই কারণগুলোতে আমার হচ্ছে মেনোরেজিয়া হচ্ছে। আরেকটা হচ্ছে 2 নম্বরে আমরা মনে রাখি যে কনজেশন। ঠিক আছে, এখন কনজেশন ওয়ার্ডটা শুনে মনে হইতে পারে যে একটু কম কম, কিন্তু আমরা তো জানি টিউমার মানে সবকিছু বেশি বেশি। তাহলে জিনিসটা কি হবে, এখানে কনজেশন মানেটা কি আমাদের জানতে হবে। কনজেশন মানে কিন্তু এক্সেসিভ অ্যাকুমুলেশন। তার মানে কি, এখানেও বোঝা যাচ্ছে এখানেও সবকিছু বেশি বেশিই হচ্ছে। টিউমারের ওই যে ওই জায়গাটা থেকেই মনে রাখবো যে টিউমার মানে যেহেতু সবকিছু বেশি বেশি, গ্রোথ বেশি, সারফেস এরিয়া বেশি হয়ে যাচ্ছে, ভাস্কুলারিটি বেশি হয়ে যাচ্ছে, সেরকম এখানে কনজেশন মানে কি, অ্যাকুমুলেশন হচ্ছে। সেটা এক্সেসিভ অ্যাকুমুলেশন অফ ব্লাড হতে পারে, মিউকাস হতে পারে। তো এই কনজেশনটা কোথায় হয়, 2টা জায়গায় হয়। একটা হচ্ছে পেলভিসে হচ্ছে, আর একটা হচ্ছে ওই যে আমরা পড়লাম এন্ডোমেট্রিয়াল ভেনাস প্লেক্সাসে ভাস্কুলারিটি বেড়ে যাচ্ছে, আবার এই এন্ডোমেট্রিয়াল ভেনাস প্লেক্সাসের কনজেশনও হচ্ছে। ঠিক আছে, আর 3 নাম্বার আমরা একটা পয়েন্ট মনে রাখবো, সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। ঠিক আছে, আচ্ছা। তো এই প্রোস্টাগ্ল্যান্ডিনের মধ্যে চুম্বক ভেন A2 আর প্রোস্টাসাইক্লিনের যে ইমব্যালেন্সটা, সেটার কারণে মেইনলি মেনোরেজিয়াটা হচ্ছে। তো এইখানে যে পয়েন্টগুলো আপনারা দেখতে পারতেছেন যে মেনোরেজিয়ার যে কজগুলো, এই সবগুলো পয়েন্টকে আমি ছোট আকারে তুলে ধরার চেষ্টা করছি। এইভাবে আপনারা কিন্তু মনে রাখতে পারেন যে কোন কোন কারণে আপনার হচ্ছে মেনোরেজিয়া হচ্ছে ফাইব্রয়েডে। ঠিক আছে, তো এখানে দেখেন আমরা সেই হিসাবে আমরা এখন এমসিকিউ গুলো সলভ করে ফেলি। তো প্রথমে বলছে যে ফর প্রোস্টাগ্ল্যান্ডিন, তার মানে এটা কি ট্রু। ওকে, তারপর বলছে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, ইয়েস আমরা এটা পড়ছি যে এখানে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া অ্যাসোসিয়েটেড থাকে। এরপর দেখেন হচ্ছে জিন মিউটেশন উইথ প্রেশার ইফেক্ট, আমরা কিন্তু কজের মধ্যে এখানে কোথাও মিউটেশনের ব্যাপারে কিছু পড়ি নাই। ঠিক আছে, এরপরে আসবে হচ্ছে ডিক্রিজ ভাস্কুলারিটি অফ ইউটেরাস। তো স্বাভাবিক, যেহেতু টিউমার হচ্ছে, সবকিছু বেশি বেশি গ্রোথ হচ্ছে, ভাস্কুলারিটি কি হবে, ডিক্রিজ হবে না, ভাস্কুলারিটি হবে ইনক্রিজ, এই কারণে এটা ফলস। এরপর বলছে কনজেশন অ্যান্ড কনস্ট্রিকশন অফ এন্ডোমেট্রিয়াম, আমরা কিন্তু এখানে পড়ে আসছি যে ডাইলেটেশন অফ এন্ডোমেট্রিয়াল ভেনাস প্লেক্সাস, নট কনস্ট্রিকশন, এই কারণে এটা হয়ে গেছে ফলস। শুধু কনজেশন দেখেই কিন্তু আমরা আবার ট্রু দাগায় দিলে সেটা কিন্তু ভুল হয়ে যাবে। এই জন্য বারবার কোয়েশ্চেনটা একটু ভালো মতো পড়ে ফেলবেন যখনই আপনারা এমসিকিউ হোক আর এসবি যেটাই হোক না কেন। ঠিক আছে, কোয়েশ্চেনটা ভালো মতো পড়তে হবে।
ওকে, আচ্ছা। এর পরের কোয়েশ্চেনটা বলতেছে প্রোটেক্টিভ ফ্যাক্টরস ফর লিওমায়োমা, মানে ওই ফাইব্রয়েডের প্রোটেক্টিভ ফ্যাক্টর। এখন এক্সপ্লেনেশনটা আমরা এটা দেখে আসি। হ্যাঁ, আচ্ছা, দেখেন লিওমায়োমার কিছু রিস্ক ফ্যাক্টর আছে, কিছু প্রোটেক্টিভ ফ্যাক্টর আছে। সব ক্ষেত্রে এগুলো আমরা মুখস্থ না করে চেষ্টা করবো একটু টেকনিক্যালি মনে রাখার। সেটা কিরকম, দেখেন একটা জিনিস খেয়াল রাখবো, প্রথমে আমরা একটা কথা মাথায় রাখবো এই রিস্ক ফ্যাক্টর আর প্রোটেক্টিভ ফ্যাক্টর গুলো মাথায় রাখার জন্য। সেটা হচ্ছে, দেখেন রিস্ক ফ্যাক্টরে একটা কথা বলা আছে যে হাইপার ইস্ট্রোজেনিক স্টেট, ঠিক আছে? তার মানে হাইপার ইস্ট্রোজেনিক স্টেটটা হচ্ছে আমাদের ফাইব্রয়েডের জন্য একটা রিস্ক ফ্যাক্টর। এখন এইটা দিয়ে আমরা পুরোটা মনে রাখার চেষ্টা করবো। সেটা কিরকম, দেখেন এখানে বলছে যে ইনক্রিজিং এজ, আমাদের কি হয়, আমাদের জন্মের পরপরই আমাদের কিন্তু জাস্ট আফটার বার্থ আমাদের 2 উইকস পর্যন্ত ম্যাটারনাল ইস্ট্রোজেনটা আমাদের ফিমেল বডিতে থাকে, কিন্তু এরপর কিন্তু আমাদের বডিতে ইস্ট্রোজেনটা আর থাকে না। এটা কিন্তু পিউবার্টির সময় আবার রিঅ্যাপিয়ার করে, ঠিক আছে? এই সময়টাতে থাকতেছে না। তো এটা বোঝা যাচ্ছে যে আমাদের ছোট থেকে আমরা আস্তে আস্তে যখন বড় হচ্ছি তখন আমাদের বডিতে আস্তে আস্তে ইস্ট্রোজেন আসতেছে। তো সেই হিসেবে ইনক্রিজিং এজটা আমরা মনে রাখতে পারি, যেটাও ইস্ট্রোজেন বেশি মানে হাইপার ইস্ট্রোজেনিক একটা আমরা স্টেটের দিকে যাচ্ছি, এই কারণে এটা একটা রিস্ক ফ্যাক্টর। সরি। এর পরের কোয়েশ্চেনটা, পরের বলছে যে আর্লি মেনার্কি। আর্লি মেনার্কি মানে কি, যখন আমাদের পিউবার্টি শুরু হচ্ছে তখনই তো আমাদের মেনার্কিটা হচ্ছে। আর মেনার্কি শুরু হওয়া মানে আমাদের বডিতে তোমার হচ্ছে ইস্ট্রোজেনটা, প্রোজেস্টেরন, এই সবগুলো হরমোন আবার ব্যালেন্স করে কাজ করা শুরু করতেছে। তো এই কারণে সেটাকেও আমরা রিস্ক ফ্যাক্টরের মধ্যে ফেলতেছি, যে আমাদের বডিতে যখন ইস্ট্রোজেন বেশি সেটা একটা রিস্ক ফ্যাক্টর। তারপরে নালি প্যারিটি। তো এখানে দেখেন আবার হচ্ছে প্রোটেক্টিভ ফ্যাক্টরের মধ্যে কিন্তু অপোজিট গুলো আছে। ওখানে ছিল আর্লি মেনার্কি, এখানে বলছে লেট মেনার্কি। মেনার্কি যত দেরি করে আমাদের মেনস্ট্রুয়েশন শেষ হচ্ছে তার মানে আমাদের বডিতে তখন ইস্ট্রোজেন থেকে গেছে, এই জন্য লেট মেনার্কি। যার বেশি দেরি করে মেনস্ট্রুয়েশন শেষ হবে তাদের ক্ষেত্রে প্রোটেক্টিভ ফ্যাক্টর হিসেবে এটা কাজ করবে। আর এদিক থেকে দেখেন হচ্ছে নালিপ্যারিটি। মাল্টিপ্যারিটি যারা থাকে, প্যারাস উইমেনদের বডিতে ইস্ট্রোজেন স্বাভাবিকভাবে আপনার হচ্ছে গিয়ে কম থাকে, আর নালিপ্যারিটিতে বেশি থাকার কারণে সেটা রিস্ক ফ্যাক্টর, আর এদিক থেকে প্রোটেক্টিভ ফ্যাক্টর। জাস্ট আমরা একটা কথা মনে রাখবো যে হাইপার ইস্ট্রোজেনিক কন্ডিশন যেগুলো ইউজুয়ালি হয় সেগুলো রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আর যেগুলোতে তুলনামূলক আর কি, এমন না যে ইস্ট্রোজেন নাই, তুলনামূলক ইস্ট্রোজেনটা একটু কম, সেইগুলো হচ্ছে প্রোটেক্টিভ ফ্যাক্টর। যেমন এখানে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ, যেটা এখানে কি থাকে, ইস্ট্রোজেনও থাকে প্লাস প্রোজেস্টেরনও থাকে। তো এটা কিন্তু শুধু যদি ইস্ট্রোজেন থাকতো তাহলে সেই অনুযায়ী তো আপনার তখন দেখা যেত সেটাকে আমরা হাইপার ইস্ট্রোজেনিক স্টেট বলতেছি। কিন্তু এখানে ইস্ট্রোজেনের সাথে প্রোজেস্টেরনও কম্বাইন্ড থাকার ফলে দেখা যায় যে ইস্ট্রোজেনের ইফেক্টটা কম থাকে, এই জন্য এটা প্রোটেক্টিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে। এটা জাস্ট মনে রাখার জন্য আমরা এভাবে গুছায় একটু পড়ে নিব, ঠিক আছে? আচ্ছা, তো এই যে আর্লি মেনার্কি জন্য হয়ে গেছে, এটা ফলস, এটা হবে লেট মেনার্কি। তারপর বলছে হচ্ছে নালিপ্যারিটি। নালিপ্যারিটিটাও এখানে হচ্ছে ফলস, যেটা হবে মাল্টিপ্যারিটি। তারপর বলছে মেনোপজ। হ্যাঁ, ওই সময় আমাদের মেনোপজে কি হয়, আমাদের বডিতে ইস্ট্রোজেন উইথড্রল হয়ে যায়, ইস্ট্রোজেন থাকতেছে না। তো এই জন্য ওই সময় মেনোপজটা একটা ফাইব্রয়েডের জন্য প্রোটেক্টিভ ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে। আবার কম্বাইন্ড ওসিপি, যেটা একটু আগেই বললাম, আর সাথে স্মোকিংটা আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এই যে রিস্ক ফ্যাক্টর আর প্রোটেক্টিভ ফ্যাক্টর গুলো এই চ্যাপ্টারে, এই যে 20, 21, তারপর 22 আর 24 চ্যাপ্টার, এই চ্যাপ্টার গুলোতে কিন্তু এই জিনিসগুলো অনেক ঘুরায় ফিরে আসবে। যেমন ইন্ডোমেট্রিওসিসের রিস্ক ফ্যাক্টর, প্রোটেক্টিভ ফ্যাক্টর, আবার ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে এই জিনিসগুলো যাতে পেঁচায় না যায় এই জন্য ছোট করে সংক্ষেপে মনে রাখার চেষ্টা করবেন, কারণ পরবর্তীতে যখন পরীক্ষার কাছাকাছি বা লাস্ট মোমেন্টে গিয়ে আপনারা রিভিশন দিবেন তখন তো এভাবে প্রত্যেকটা ধরে ধরে পড়া পসিবল না, এই কারণে। ওকে, আচ্ছা, এবার থার্ড কোয়েশ্চেনে বলতেছে গ্রোথ অফ লিওমায়োমা, ঠিক আছে? এখন একটা ফাইব্রয়েডের গ্রোথের সময় কি হয় না হয় সেগুলো। আচ্ছা, ফার্স্ট অপশনটাতে বলছে যে রিকোয়ার ইস্ট্রোজেন ফর গ্রোথ। আমরা কিন্তু একটু আগেই দেখে আসলাম যে আপনার ফাইব্রয়েডের জন্য যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে সেটার মধ্যে একটা হচ্ছে হাইপার ইস্ট্রোজেনিক স্টেট। তার মানে কি বোঝাচ্ছে যে যেসব ক্ষেত্রে ইস্ট্রোজেন বেশি থাকবে সেটা আপনার গ্রোথের ক্ষেত্রে ফেভারেবল। তো এটা কি হবে, এই জন্য এটা হয়ে গেছে ট্রু। এরপরে আসেন ডিক্রিজ ইন সাইজ ডিউরিং প্রেগন্যান্সি। এখন মনে করেন এটা আমি পড়ি নাই, ঠিক আছে? এটা আমরা টেকনিক্যালি কাজে লাগানোর চেষ্টা করবো যে আমাদের মাথা থেকে বের হয় কিভাবে। দেখেন প্রেগন্যান্সি নিজেই কিন্তু একটা হাইপার ইস্ট্রোজেনিক স্টেট,
আর আমরা আগেই পড়ে আসছি যে ফাইব্রয়েডের জন্য হাইপার ইস্ট্রোজেনিক স্টেটটা একটা ফেভারেবল কন্ডিশন। সো প্রেগনেন্সিতে অবশ্যই কি হবে, সাইজটা তার মানে ডিক্রিজ হবে না, সাইজটা কি হবে, ইনক্রিজ হবে। সো এটা ফলস। ওকে, অনেক সময় হয় যে অপশনগুলো আমাদের মাথায় আসে না, যে ওইভাবে আমাদের ডিরেক্ট লাইন তো ওইভাবে তুলে দেয় না, বা ডিরেক্ট লাইন ওইভাবে পড়া থাকে না, কিন্তু একটু মাথা খাটালে দেখবেন যে এই অপশনগুলো বা হচ্ছে পড়ার মধ্যেই আসে আপনার সবকিছু। ঠিক আছে, এরপরে আসেন হচ্ছে থার্ড অপশনে বলছে যে রেট অফ গ্রোথ ইজ র্যাপিড। একটা ফাইব্রয়েডের গ্রোথ কিন্তু অনেক স্লো। ঠিক আছে, এটা আমাদের পার অ্যাবডোমিনালি ফিল করতে অনেক সময় দেখা যায় যে এটাকে এত বেশি বড় হতে হয়, যেটা এই সাফিসিয়েন্ট হইতে হইলে মানে আমি পার অ্যাবডোমিনালি ফিল করতে পারবো, এতটা বড় হইতে গেলে এটার মোটামুটি 3 থেকে 5 বছরও লেগে যায়। ঠিক আছে, এই যে এখানে আমাদের বলা আছে যে the rate of growth is slow and it takes about 3 to 5 years for the fibroid to grow sufficiently to be filled per abdomen। ঠিক আছে, তার মানে এটার গ্রোথটা হচ্ছে গিয়ে অনেক স্লো। কিন্তু পরেই দেখেন একটা কথা বলা আছে, however the fibroid grows rapidly during pregnancy। তার মানে কি, প্রেগনেন্সি কিন্তু একটা হাইপার ইস্ট্রোজেনিক স্টেট। তো এই ক্ষেত্রে যখন প্রেগনেন্সি কন্ডিশনেই আর কি আপনার ফাইব্রয়েডটার গ্রোথটা হচ্ছে র্যাপিডলি হবে, আদারওয়াইজ বাকি কন্ডিশনে কিন্তু আপনার ফাইব্রয়েডের গ্রোথটা হচ্ছে স্লো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এর পরের অপশনে বলছে যে কাট সেকশন শোজ হোল্ড অ্যাপিয়ারেন্স। ওকে, আচ্ছা এখানে দেখেন এই যে বলছে যে কাট সারফেসে আপনার এখানে একটা হোল্ড অ্যাপিয়ারেন্স আর ট্রাবেকুলেশন থাকে। হোল্ড অ্যাপিয়ারেন্সটা বলতে এই যে জাস্ট হচ্ছে আপনার এই যে এইরকম একটা জিনিস, এই অ্যাপিয়ারেন্সটাকে আমরা বলি হোল্ড অ্যাপিয়ারেন্স, যেটা আমরা হিস্টোলজিক ফিচারে পাই আপনার ফাইব্রয়েডের। ঠিক আছে, এই যে এই অ্যাপিয়ারেন্সটাকে আমরা বলতেছি হোল্ড অ্যাপিয়ারেন্স। ওকে, তারপরে দেখেন এখানে কি থাকে, একটা ফলস ক্যাপসুল থাকে। ওকে, তো আমরা অপশনটা ছিল হচ্ছে কভার্ড বাই এ ট্রু ক্যাপসুল, তাহলে এটা কি হয়ে যাবে, কভার্ড বাই ফলস ক্যাপসুল, এই কারণে এটা হচ্ছে ফলস। ওকে ওকে, আচ্ছা এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। ওকে, এন্ডোমেট্রিওসিসটা দেখেন আমরা এন্ডোমেট্রিওসিস জিনিসটা কি এটা আমরা পড়ি, আর এন্ডোমেট্রিওসিস আর অ্যাডিনোমাইসিসটা আমি আপনাদেরকে চেষ্টা করবো একটু বুঝাই দেওয়ার একসাথে, যাতে আপনাদের প্যাচ লেগে না যায়। ঠিক আছে, তো এন্ডোমেট্রিওসিস জিনিসটা হচ্ছে যে আমরা তো জানি ইউটেরাসের লেয়ার থাকে, মিউকোজাল লেয়ারের মধ্যে এন্ডোমেট্রিয়াম থাকে। তো এই এন্ডোমেট্রিয়াল টিস্যু যখন ইউটেরাস ছাড়া অন্য কোনো সাইটে থাকবে, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি এন্ডোমেট্রিওসিস। তো এই যে বললাম যে অন্য কোনো সাইটে থাকতেছে, এই সাইটটা যদি মায়োমেট্রিয়াম হয়, মানে এন্ডোমেট্রিয়াল টিস্যু যদি আবার মায়োমেট্রিয়ামে থাকে, তখন সেটাকে আমরা বলতেছি আপনার অ্যাডিনোমায়োসিস। ঠিক আছে, তাহলে কি হলো জিনিসটা, এই জিনিসটা তো আমরা সবাই জানি, এই জিনিসটা আমরা ক্লিয়ার। এখন আমরা একটু পার্থক্য করি। হ্যাঁ, পার্থক্য মনে রাখার চেষ্টা করব যে এন্ডোমেট্রিওসিস কখন বলবো। অনেক সময় হয় যে আপনাদের সিনারিও দিয়ে দেয় যে ডায়াগনোসিস কি হবে, তারপরে এগুলো কোনটা কিভাবে ডায়াগনোসিস করব, দুইটা যেহেতু একটু কাছাকাছি, তো আমরা মনে রাখার জন্য কিছু ছোটখাটো টপিক, কিছু ছোটখাটো আমরা পার্থক্য মানে বৈশিষ্ট্য মনে রাখবো, যাতে আমাদের সহজেই মনে থাকে। এটা মনে করেন এন্ডোমেট্রিওসিস, এটা হচ্ছে অ্যাডিনোমায়োসিস। ঠিক আছে, তো এই এন্ডোমেট্রিওসিস আমরা মনে রাখবো যে এখানে সব থেকে ইম্পর্টেন্ট, মানে আমি লাইক ধরেন যেটা এসবি এর কথা আমি বলি, তাহলে এখানে হবে ডিসমেনোরিয়া। আর অ্যাডিনোমায়োসিসে একটা সিমটম যদি আমি বলি লাইক এসবিএ, তাহলে সেটা বলবো আমি মেনোরেজিয়া। ঠিক আছে, এটা মানে আমরা এই এন্ডোমেট্রিওসিসে যে মেনোরেজিয়া হয় না তা কিন্তু না, দুটাই হয়, কিন্তু ওই যে এসবি এর যদি সিঙ্গেল বেস বলতে চাই ফিচার, তাহলে এটার জন্য ডিসমেনোরিয়া আর ওটার জন্য মেনোরেজিয়া। আবার এইখানে এটা মনে রাখবো যে এন্ডোমেট্রিওসিসটা হচ্ছে আপনার নালিপ্যারিটি, আর অ্যাডেনোমায়োসিসটা হচ্ছে মাল্টিপ্যারিটিদের হয়ে থাকে ইউজুয়ালি। ওকে, আচ্ছা এই দুইটা ফিচার মনে রাখা খুবই জরুরি, কারণ দেখবেন আপনার যখন সিনারিও গুলো আসে, সিনারিওতে ইউজুয়ালি এই দুইটার মধ্যে থেকে কোনো না কোনো একটা ক্লু আপনাকে দিয়ে দিবে যে এটা এন্ডোমেট্রিওসিস নাকি অ্যাডেনোমায়োসিস। আর একটা জিনিস যেটা মনে রাখবো, এন্ডোমেট্রিওসিস থেকে আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, যেহেতু ডিসমেনোরিয়া এখানে একটা মেইন সিমটম, তো ডিসমেনোরিয়ার বৈশিষ্ট্যগুলো কিভাবে হয়, পেইনটা কেমন হয়, কতটুকু হয়, কখন থেকে শুরু হয়, এই জিনিসগুলো আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে এন্ডোমেট্রিওসিসে অ্যাসোসিয়েশন কি কি থাকে, অ্যাসোসিয়েটেড হচ্ছে দুইটা জিনিস, ডিসপ্যারোনিয়া আর একটা হলো
আপনার ইনফার্টিলিটি। ওকে, এই দুইটা জিনিস অ্যাসোসিয়েটেড থাকে হচ্ছে এন্ডোমেট্রিওসিসের সাথে। আর এখন আমরা ডিসমেনোরিয়া সম্পর্কে একটু জানি, ঠিক আছে? ডিসমেনোরিয়াটা কি টাইপের হয়? প্রথমে আসি, ডিসমেনোরিয়াটা কি জিনিস? আমরা তো জানি যে সবাই যে মেনস্ট্রুয়েশনের সময় যে পেইনটা হচ্ছে, এক্সেসিভ একটা পেইন হচ্ছে, এই পেইনটাকে আমরা বলতেছি পেইনফুল মেনস্ট্রুয়েশন, সেটাকে বলতেছি ডিসমেনোরিয়া। তো এই ডিসমেনোরিয়াটা ইউজুয়ালি এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্রোগ্রেসিভলি ইনক্রিজিং, মানে আস্তে আস্তে বাড়তে থাকে। তো প্রথম দিকে কি হয়, এটা মনে রাখার জিনিস হচ্ছে, এটা মনে রাখবো অবশ্যই। প্রথমে 1 নম্বরে মনে রাখবো যে পেইনটা শুরু হয় কখন। পেইনটা শুরু হয় হচ্ছে গিয়ে মেনস্ট্রুয়েশনের কিছুদিন আগেই, ফিউ ডেজ আগেই। ওকে, 1 নম্বর। তারপর 2 নম্বর পয়েন্টে মনে রাখবো যে যখন আপনার মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যায় তারপর পেইনটা আস্তে আস্তে কি হয়, আগের থেকে আরো খারাপ হতে থাকে, গেটস ওরসেন্ট। ওকে, তারপর 3 নম্বরে মনে রাখবো যে যখন পিরিয়ড শেষের দিকে থাকে বা মেনস্ট্রুয়েশন শেষের দিকে থাকে তখন এই পেইনটা আস্তে আস্তে রিলিফ হওয়া শুরু করে। এটা, এই 3টা পেইন। তারপরে হচ্ছে পেইন সম্পর্কে আমরা জানলাম। এরপর পেইনটা ডিপ সিটেড হয়, অনেক ভিতরের দিকে থাকে। তারপর হচ্ছে দেখা যায় এই তো এইসবই এখন আমরা সলভ করার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে দেখেন এন্ডোমেট্রিওসিসে বলছে ফার্স্ট অপশনটা হচ্ছে প্রোগ্রেসিভলি ইনক্রিজিং মেনোরেজিয়া। তাহলে আমরা কিন্তু এখানে এই পার্থক্য থেকে বলতে পারি যে এখানে হবে প্রোগ্রেসিভলি ইনক্রিজিং ডিসমেনোরিয়া। ওকে, এরপরে বলছে হচ্ছে পেইন ইজ ডিপ সিটেড। হ্যাঁ, এটা ট্রু, একটু আগেই বললাম। তারপর থার্ড অপশনটা হচ্ছে পেইন স্টার্টস ডিউরিং মেনস্ট্রুয়েশন। এটা কিন্তু আমি একটু আগে বলছি যে পেইনটা কখন শুরু হবে, মেনস্ট্রুয়েশনের ফিউ ডেজ আগেই শুরু হয়ে যাবে, তারপর মেনস্ট্রুয়েশনের সময় আরো বেশি খারাপ হবে, মানে বেশি বাড়তে থাকবে পেইনটা। এরপর বলছে যে পেরিটোনিয়াল ইনফ্লামেশন ইজ দ্য কজ অফ পেইন। আচ্ছা, আমরা একটু এক্সপ্লেনেশন দেখে আসি। আচ্ছা, এখানে দেখেন এই যে কিছু দেয়া আছে যে কজেস অফ পেইন ইন এন্ডোমেট্রিওসিস। তো এখানে পেরিটোনিয়াল ইনফ্লামেশন একটা কজ, তার মানে এটা ট্রু। আর লাস্টের অপশনটা হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ ইনফার্টিলিটি। আমরা তো অ্যাসোসিয়েশন এখানে পড়ে ফেলছি যে অ্যাসোসিয়েটেড থাকে এন্ডোমেট্রিওসিসের সাথে ইনফার্টিলিটি আর ডিসপ্যারোনিয়া, তার মানে এটাও ট্রু। ওকে, তো এই এক্সপ্লেনেশনটা আপনারা যখন পড়বেন এন্ডোমেট্রিওসিস আর অ্যাডিনোমায়োসিস দুটো এইভাবে পার্থক্য করে পড়বেন যে কোনটার সাথে কোনটা, কোনটার মধ্যে ডিফারেন্স কি, কোনটা দিয়ে আমি মেইনলি হচ্ছে ডায়াগনোসিস করবো, এই জিনিসগুলো খুব ভালোভাবে পড়বেন। সিমটমস কি কি থাকে, তারপরে ডিসমেনোরিয়া যেহেতু এখানে হচ্ছে পেইনটা কিরকম, তারপরে একটা কেস কিরকম আসতে পারে, অ্যাবডোমিনাল এক্সামিনেশন, এগুলো খুব একটা এক্সামিনেশন খুব একটা ইম্পর্টেন্ট না মোটামুটি আপনার আপাতত আমাদের পার্ট 1 এর জন্য। কিন্তু এই সিমটমস, তারপর পেশেন্ট প্রোফাইল, তারপর হচ্ছে আপনার কজেস, এই জিনিসগুলো খুব ভালোভাবে পড়বেন আর অবশ্যই পার্থক্য করে পড়বেন। আচ্ছা, ওকে, এরপরে কোয়েশ্চেনটা আছে 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে সোনোগ্রাফিক ফাইন্ডিংস অফ অ্যাডিনোমায়োসিস। একটু আগে আমরা এন্ডোমেট্রিওসিস আর অ্যাডিনোমায়োসিসের মধ্যে পার্থক্য পড়ে আসছি। অ্যাডিনোমায়োসিস কি এটা আপনারা সবাই জানেন। এখন হচ্ছে সোনোগ্রাফিতে আমরা কি কি পাই, হ্যাঁ এগুলো একটু দেখে আসি। এখানে দেখেন এই যে আল্ট্রাসাউন্ড এন্ড কালার ডপলার। হ্যাঁ, এখানে আমরা একটা অ্যাডিনোমায়োসিসকে কিভাবে কিভাবে দেখবো সেই ফিচার্স গুলো দেয়া আছে, যে হেটেরোজেনাস ইকোজেনেসিটি, হাইপো ইকোইক মায়োমেট্রিয়াম, তারপরে এদিকে হচ্ছে ওইখানে যে মাল্টিপল সিস্ট গুলো থাকে এরা সবাই মিলে একটা অ্যাপিয়ারেন্স ফর্ম করে, সেটাকে আমরা বলতেছি হানিকম্ব অ্যাপিয়ারেন্স। ওকে, আর সাথে কি হবে, মায়োমেট্রিয়ামের ভাস্কুলারিটি বেড়ে যাবে, স্বাভাবিক, যেহেতু আপনার এন্ডোমেট্রিয়াল টিস্যু এসে মায়োমেট্রিয়ামে চলে আসছে, তো এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড, স্ট্রোমা সবই বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে মায়োমেট্রিয়ামের ভাস্কুলারিটিও বেড়ে যাবে। আরেকটা জিনিস দেখেন এখানে এই যে ছবির নিচে ছোট্ট করে একটা জিনিস লেখা আছে যে আপনার এই যে এই প্যাটার্নটাকে কিন্তু সুইস চিজ প্যাটার্নও বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে হোমোজেনাস ইকোজেনেসিটি না, এটা ফলস, এটা হবে হেটারোজেনাস ইকোজেনেসিটি। তারপর হাইপার ইকুইক নট, এটা হচ্ছে ফলস, এটা হচ্ছে হাইপো ইকুইক হবে। তারপর এগুলো ট্রু, এগুলো আমরা এখনই দেখে আসলাম, ঠিক আছে? আর এই যে অ্যাপিয়ারেন্স গুলা, এইগুলা হচ্ছে আপনারা চেষ্টা করবেন একটু ছোট করে নোট করে ফেলার। এইখানে আপনারা কোন অনেক জায়গায় দেখা যায় আমরা এরকম সোনোগ্রাফিক ফাইন্ডিংস এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের অ্যাপিয়ারেন্স পাই, তো কোন ডিজিজের কোনটা অ্যাপিয়ারেন্স, এই জিনিসগুলো একটু আলাদা করে সবগুলো একসাথে করে লিখে ফেলবেন, তাহলে দেখবেন পরীক্ষার সময় পড়তে সুবিধা হচ্ছে আর কোরিলেট করে পড়লে মনে থাকবে। ওকে, তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে রিস্ক ফ্যাক্টরস ফর এন্ডোমেট্রিওসিস। ওই যে একটু আগে যেরকম আমরা হচ্ছে ফাইব্রয়েডের রিস্ক ফ্যাক্টর, প্রোটেক্টিভ ফ্যাক্টর এগুলো দেখে আসলাম, সেরকম এখানেও দেখেন এন্ডোমেট্রিওসিসের রিস্ক ফ্যাক্টর।
প্রথমে দেখেন লো প্যারিটি, এটাও কিন্তু একটু একটু মিলে যায় ওই ফাইব্রয়েডের মতো করে, ঠিক আছে। ওখানেও যেরকম আমরা নালি প্যারিটি পড়ছি রিস্ক ফ্যাক্টর হিসেবে, এখানেও দেখেন এন্ডোমেট্রিওসিসের রিস্ক ফ্যাক্টরের মধ্যে আমরা লো প্যারিটি, তারপর ডিলেড চাইল্ড বিয়ারিং, ফ্যামিলি হিসেবে তো বোঝাই যাচ্ছে। আর মেইন হচ্ছে এই তিনটা একটু মাথায় রাখবেন, কারণ জেনিটাল ট্র্যাক্ট অবস্ট্রাকশন, এনভায়রনমেন্টাল টক্সিন, বিশেষ করে এই জিনিসগুলো, পেরিটোনিয়াল ফ্লুইড অ্যাবনর্মালিটি, এগুলো কিন্তু আমরা অন্য কোথাও আর পাই নাই। এই এন্ডোমেট্রিওসিসের মধ্যে এই কিছু আলাদা রিস্ক ফ্যাক্টর আসছে, এই জন্য এটা আপনাদের হচ্ছে কোয়েশ্চেনের মধ্যে দেয়া, যাতে এগুলো আপনারা ভালো করে খেয়াল করে একটু পড়ে ফেলেন, ঠিক আছে। তাহলে মাল্টি প্যারিটি এই জন্য ফলস, এটা হবে লো প্যারিটি বা নালি প্যারিটি, আর বাকিগুলো ট্রু। ওকে, আচ্ছা, এর পরের কোয়েশ্চেন হচ্ছে which of the following features are included in a case of CIS। এখন অনেক সময় বিসিপিএস কি করে, এই শর্ট ফর্ম গুলো দিয়ে দেয়, তো অনেক সময় দেখা যায় যে আমরা না মানে খুব ঘাবড়ায় যাই যে আচ্ছা সিআই, ওই মুহূর্তে এত বেশি নার্ভাস থাকি বা পরীক্ষার হলে এত বেশি টেনশন কাজ করে যে একটা সিম্পল জিনিস যে সিআইএস জিনিসটা কি হয়তো বা ওই তাৎক্ষণিক মনে নাও আসতে পারে। এই জন্য আপনারা এখন থেকেই প্র্যাকটিস করবেন, বইয়ে যে ছোট ছোট শর্ট ফর্ম গুলো ইউজ করা আছে সেগুলো একটু ভালোভাবে মানে ক্যাপচার করতে, যেন মাথায় ঢুকে যায় যে এগুলার ও আচ্ছা এই শর্ট ফর্মটা আমার গাইনি দত্ততে বা তত্ত্বতেই বলে দেয়া আছে। তো এইভাবে করেও বিসিপিএস অনেক সময় তুলে দেয়। আচ্ছা, তো সিআইএস এর ফলোইং ফিচার কি কি আছে সেটা দেখি আমরা। কার্সিনোমা ইন সিটু, আচ্ছা একটা জিনিস এখানে দেখেন, কার্সিনোমা ইন সিটু, ইন সিটু মানে কি? ইন সিটু মানে হচ্ছে যে একটা ইন অরিজিনাল প্লেস, মানে যেখান থেকে কার্সিনোমাটা অ্যারাইজ করছে বা অরিজিন হয়েছে সে সেখানেই আছে, অন্য সারাউন্ডিং স্ট্রাকচারকে সে এখনো ইনভলভ করে নাই, সেটাকে আমরা বলতেছি কার্সিনোমা ইন সিটু। ওকে, তো দেখেন প্রথমে বলছে ইনট্যাক্ট বেসমেন্ট মেমব্রেন, আমরা একটু দেখে আসি এক্সপ্লেনেশনটা। আচ্ছা, এক্সপ্লেনেশনে দেখেন বলছে হিস্টোলজিক পিকচার অফ সিআইএস, এখানে দেখেন এখানে বলছে কিন্তু দ্য বেসমেন্ট মেমব্রেন রিমেইনস ইনট্যাক্ট। অনেক সময় কার্সিনোমা ইন সিটু শুনে মনে হতে পারে যে না, এরা মনে হয় বেসমেন্ট মেমব্রেনকে ইনভেড করে ফেলে, ব্যাপারটা কিন্তু এরকম না। ইন সিটু মানে অরিজিনাল প্লেস, মানে ও অরিজিন থেকে অ্যারাইজ করছে যেখান থেকে সেখানেই রয়ে গেছে, এই জন্যই ইন সিটু, নট বেসমেন্ট মেমব্রেনকে ইনভেড করছে, ঠিক আছে। এখানে কিন্তু বেসমেন্ট মেমব্রেন ইনভেড হবে না, ইনট্যাক্টই থাকবে, এটা একটা জিনিস। আর বাকিগুলো ইজি, বাকিগুলো নর্মাল কার্সিনোমা বা টিউমার বা ক্যান্সার সেলে যেগুলো হয়, যেমন হাইপোক্রোমাটিক নিউক্লিয়াস, আমরা জানি যে ক্যান্সার সেলে হাইপোক্রোমাটিক না হাইপার ক্রোমাটিক নিউক্লিয়াস থাকে, সাথে আপনার কি থাকে দেখেন নিউক্লিয়াস গুলো লার্জার হয়ে যায় আর হাইপার ক্রোমাটিক হয়ে যায়। তারপরে ভ্যারিয়েশন ইন সাইজ অ্যান্ড শেপ অফ সেল, স্বাভাবিক একটা ক্যান্সার সেলের গ্রোথ অ্যাবনর্মালি থাকে, তো এখানে হচ্ছে সেলের সাইজ অ্যান্ড শেপের ভ্যারিয়েশন থাকবে, এটা ট্রু। তারপর বলছে ফ্রিকুয়েন্ট মাইটোসিস, হ্যাঁ আমরা জানি এটা যে মাইটোসিস হইতেই থাকবে, তার সেটার মাধ্যমেই না টিউমার একটা ফর্ম করবে বা ক্যান্সারের ফর্ম হবে, তো এটা ট্রু। আর লাস্ট এটা বলছে নর্মাল মাইটোটিক ফিগার, স্বাভাবিক, যেহেতু আপনার এটাও আমরা বুঝতে পারতেছি এটা ক্যান্সার সেল অ্যাবনর্মাল গ্রোথ, তো কখনোই আপনার মাইটোটিক ফিগারটা নর্মাল থাকবে না, এটা কি হয়ে যাবে অ্যাবনর্মাল, এই কারণে এটা ফলস। ওকে, এর পরের কোয়েশ্চেন বলছে রিগার্ডিং ভ্যাকসিন এগেইনস্ট এইচপিভি, ঠিক আছে, হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিনটা সম্পর্কে আপনাদের খুবই ভালো মতো পড়তে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, মোটামুটি ঘুরায় ফিরায় দেখা যায় বিসিপিএস কোয়েশ্চেনে দিয়ে দেয়, ঠিক আছে। তো মেইনলি কয়টা ভ্যাকসিন আছে? তিনটা, একটা হচ্ছে সার্ভারিক্স, গার্ডাসিল, আর একটা হচ্ছে গার্ডাসিল 9। তার মধ্যে মনে রাখবেন যে সার্ভারিক্সটা হচ্ছে বাইভ্যালেন্ট, তারপর গার্ডাসিলটা হচ্ছে কোয়াড্রিভ্যালেন্ট, আর গার্ডাসিল 9 যেটা নামের মধ্যে আছে 9 সেজন্য এটা নোনোভ্যালেন্ট। ওকে, এখন এই যে আপনার এক্সপ্লেনেশনটা খুবই ভালো মতো পড়বেন যে কোনটার এগেইনস্টে কোনটা কাজ করতেছে। যেমন দেখেন এখানে বলছে সার্ভারিক্স যেটা বাইভ্যালেন্ট ভ্যাকসিন, ওটা হচ্ছে বাইভ্যালেন্ট মানে এটা দুটার বিরুদ্ধে কাজ করে, কোনটা কোনটা কোন স্ট্রেন, এটা হচ্ছে 16 আর 18 স্ট্রেনের বিরুদ্ধে কাজ করতেছে। তারপরে আপনার গার্ডাসিল হচ্ছে কোয়াড্রিভ্যালেন্ট, তার মানে এটা 4টে স্ট্রেনের বিরুদ্ধে কাজ করবে, কত কত 6, 11, 16, 18, সেরকম গার্ডাসিল 9 হচ্ছে 9টার বিরুদ্ধে কাজ করবে, মানে সবগুলোর বিরুদ্ধেই কাজ করে সেই হিসেবে। তো এটা গেল। তারপর হচ্ছে 4 নাম্বারটা বলছে ভ্যাকসিনস আর থেরাপিউটিক, তো ভ্যাকসিন গুলা কি হয় স্বাভাবিক, আমরা কি রোগ হওয়ার পরে দিই? অবভিয়াসলি না, আগেই দিয়ে ফেলি, তার মানে এটা কি হবে, এটা হচ্ছে প্রোফাইল্যাকটিক নট থেরাপিউটিক, এই কারণে এটা ফলস। আর লাস্ট এটা বলছে সেফ ডিউরিং ল্যাকটেশন, এটা কিন্তু
আপনার ল্যাকটেশনেও দেওয়া যায়। এই যে এক্সপ্লেনেশনের মধ্যে দেওয়া আছে, এটা আপনারা খুবই ভালো করে পড়বেন, কোনটার জন্য কোনটা স্ট্রেনে ইউজ করা হয়, তারপরে যে ভ্যাকসিনস আর প্রোফাইল্যাকটিক নট থেরাপিউটিক, তারপরে কখন কখন আইডিয়ালি দেয়া হয়, তারপরে কখন রিকমেন্ডেড, এই জিনিসগুলো আপনার এই পুরা এক্সপ্লেনেশনটা খুবই ভালো মতো পড়ে ফেলবেন। হ্যাঁ, এখান থেকে ঘুরে ফিরে হয়তো এমসিকিউ আসতে পারে, আবার এসবিও আসতে পারে। ওকে, আচ্ছা, এর পরের কোয়েশ্চেনটা বলছে যে প্রোটেক্টিভ ফ্যাক্টরস অফ এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। ওই আবার ঘুরে ফিরে একই জিনিস আসলো, যে দেখেন আমি বলছি কিন্তু এই চ্যাপ্টার চারটাতেই, ঠিক আছে, শুধু এই চারটাতেই না, আরো আপনার যে বিভিন্ন ধরনের দেখবেন যে এই যে ক্যান্সার বা টিউমার রিলেটেড যেগুলো আছে, এগুলো থেকে কিন্তু আপনারা অনেক কোয়েশ্চেন পাবেন। মিনিমাম দেখা যায় যে 10 থেকে 12টা কোয়েশ্চেনও চলে আসে, বা তার থেকেও বেশি হইতে পারে, ঠিক আছে। এই টিউমার আর ইনফেকশাস ডিজিজ, এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঘুরে ফিরে দেখবেন যে এখান থেকেই আপনারা অনেক বেশি কোয়েশ্চেন বিসিপিএস বারবার দিয়ে দেয়। এর জন্য এই প্রোটেক্টিভ ফ্যাক্টরস গুলো আমরা দেখে আসি। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া, আমরা কিন্তু এন্ডোমেট্রিওসিস পড়ছি, ফাইব্রয়েড পড়ছি, সবগুলো রিস্ক ফ্যাক্টর, তারপর আপনার প্রোটেক্টিভ ফ্যাক্টর ছিল। এখানে আবার এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়াটা চাইছে। এখানেও দেখেন এক্সপ্লেনেশনে দেখে আসি, দেখেন রিস্ক ফ্যাক্টর আছে, প্রোটেক্টিভ ফ্যাক্টর আছে। এখানেও আমরা সেম থিওরি অ্যাপ্লাই করব, যে হাইপার ইস্ট্রোজেনিক স্টেট, অথবা যেই জায়গাগুলোতে ইউজুয়ালি ইস্ট্রোজেনটা বেশি থাকে, বা যেই সময়গুলোতে বডিতে ইস্ট্রোজেনটা বেশি থাকে, সেই সময়গুলো বা সেই স্টেটগুলো আপনার এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়ার ক্ষেত্রেও রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করবে। যেমন প্রথমে বলছে আনঅপোজড ইস্ট্রোজেন স্টিমুলেশন, মানে আপনার বডিতে ইস্ট্রোজেনের স্টিমুলেশনটা আনঅপোজড আছে, মানে কেউ অপোজ করার নাই, তখন কি হবে, আপনার বডিতে একটা হাইপার ইস্ট্রোজেনিক স্টেট কাজ করবে। তো এই সময় সেটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে, ওই ঠিক আগের গুলোর মতো। তারপরে দেখেন ডিলেড মেনোপোজ, মানে মেনোপোজে কি হয়, যে আপনার বডিতে ইস্ট্রোজেন আর থাকতেছে না। তো ডিলেড মেনোপোজ, যার মেনোপোজ দেরি করে হচ্ছে, তার মানে কি তার বডিতে তখনও ইস্ট্রোজেন স্টে করতেছে, তার মানে ওটাও একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে। তারপরে পিসিওএস, ওই ক্ষেত্রেও কিন্তু ফাইব্রয়েডের ক্ষেত্রেও আমরা দেখছি যে পিসিওএস কিন্তু রিস্ক ফ্যাক্টর ছিল। তারপর নালিপ্যারিটি সেম ফাইব্রয়েডের ক্ষেত্রেও ছিল। ফ্যামিলি হিস্ট্রি তো অবভিয়াস। তারপরে হচ্ছে ট্যামোক্সিফেন থেরাপি, যেটাও একটা হাইপার ইস্ট্রোজেনিক স্টেট ক্রিয়েট করে। তারপরে সাথে কিছু ওবেসিটি, ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো রিস্ক ফ্যাক্টর। এগুলো অবভিয়াসলি যেহেতু কোমরবিডিটি, এগুলো প্রোটেক্টিভ ফ্যাক্টর হওয়ার কোনো চান্সও নাই। আবার এই যে দেখেন ইস্ট্রোজেন সিক্রেটিং ওভারিয়ান টিউমার, মানে ওই ইস্ট্রোজেন সিক্রেট করতেছে, আপনার বডিতে একটা হাইপার ইস্ট্রোজেনিক স্টেট তৈরি হচ্ছে, সেটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে। আর ওইদিকে দেখেন প্রোটেক্টিভ ফ্যাক্টর গুলো মাল্টিপ্যারিটি, ওই যে আবার ঘুরে ফিরে আসছে কম্বাইন্ড ওসিপি, তারপর প্রোজেস্টেরন থেরাপি, মানে প্রোজেস্টেরন মানে ইস্ট্রোজেন আমি না দিয়ে প্রোজেস্টেরনটা দিচ্ছি, তার মানে কি বাইরে থেকে আমি প্রোজেস্টেরন যখন দিচ্ছি, বডিতে ওই কম্পারেটিভলি ইস্ট্রোজেনটা কমে যাচ্ছে আর প্রোজেস্টেরন বেড়ে যাচ্ছে, সো এটা প্রোটেক্টিভ ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, মেনোপজ মানে আর্লি মেনোপজ যদি হয়ে যায়, সেক্ষেত্রেও কি আপনার বডি থেকে ইস্ট্রোজেন উইথড্রল হয়ে যাচ্ছে, ইস্ট্রোজেন কমে যাচ্ছে, সো এটা প্রোটেক্টিভ ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে। এই থিওরি দিয়ে আমরা মনে রাখার চেষ্টা করব। অনেক সময় অনেকগুলোতে দেখা যায় টুকটাক হইতেছে, একই থিওরি সব জায়গায় না খাটলেও মোটামুটি মনে রাখার জন্য আমরা এভাবে ইউজ করব, কারণ সবগুলো তো ধরে ধরে পয়েন্ট করে করে মনে রাখা সম্ভব না। আর এইগুলো আপনারা বেশিরভাগই এই চ্যাপ্টারে এরকম কোয়েশ্চেন ঘুরে ফিরে পাবেন, যে রিস্ক ফ্যাক্টর আর প্রোটেক্টিভ ফ্যাক্টর। এই জন্য এগুলো বারবার সবগুলো একসাথে কোরিলেট করে পড়ে ফেলবেন, আর যেগুলো একটু আলাদা সেগুলো আলাদা করে মনে রাখতে হবে, ঠিক আছে। আর বারবার করে তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা করে মনে রাখতে হবে, মানে মনে রাখার দরকার হবে না। ওকে, ঠিক আছে। তাহলে এই যে প্রোটেক্টিভ ফ্যাক্টরস, নালিপ্যারিটি এটা হচ্ছে ফলস, কম্বাইন্ড ওসিপি এটা ট্রু, প্রোজেস্টেরন থেরাপি ট্রু, মেনোপজ এটাও ট্রু, আর আনঅপোজড ইস্ট্রোজেন স্টিমুলেশন এটা হচ্ছে ফলস, যেটা কিনা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করবে। ওকে ওকে, এরপর নেক্সট কোয়েশ্চেন বলতেছে হচ্ছে আপনার কোরিও কার্সিনোমা। কোরিও কার্সিনোমাটা খুব ভালো মতো পড়ে ফেলবেন, ছোট্ট একটু, খুব বেশি কিছু পড়ার নাই। তো এই ভিতরে যে লাইনগুলো আছে এগুলো আপনারা একটু ভালো করে দেখে পড়ে নেবেন, যে হিস্টোলজিক প্যাটার্ন বা অ্যাপিয়ারেন্স কিরকম থাকে, কি কি ক্লিনিক্যাল ফিচার্স থাকে, এগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। ওকে, আচ্ছা, প্রথমে বলছে যে হচ্ছে ম্যালিগন্যান্ট কন্ডিশন, তো স্বাভাবিক কোরিও কার্সিনোমা নামের মধ্যেই আছে এটা ম্যালিগন্যান্ট কন্ডিশন, ট্রু। এরপরে বলছে কোরিও কার্সিনোমার প্রাইমারি সাইট, আচ্ছা আমরা একটু দেখে আসি যে প্রাইমারি সাইটটা কোথায়। ঠিক আছে, এখানে দেখেন প্যাথোলজিতে বলা আছে যে প্রাইমারি সাইট ইজ ইউজুয়ালি এনিহোয়ার ইন দ্য ইউটেরাস, তার মানে হচ্ছে প্রাইমারি সাইটটা ইউজুয়ালি আপনার ইউটেরাসেই হয়, নট ফেলোপিয়ান টিউব অর ওভারি। মেইন প্রাইমারি সাইটটা আমরা ইউটেরাসটাকেই ধরবো, ইউটেরাসের যে কোনো জায়গায় হতে পারে কিন্তু ইউটেরাসের ভিতরেই। ঠিক আছে,
এরপর বলছে যে ভিলাস প্যাটার্নটা ওয়েল ডিফাইন্ড। আমরা দেখি এখানে ইউজুয়ালি ভিলাস প্যাটার্নটা কি থাকে, এখানে দেখেন বলা আছে ভিলাস প্যাটার্ন ইজ কমপ্লিটলি অ্যাবসেন্ট থাকে। যেহেতু এখানে ম্যালিগন্যান্ট একটা কন্ডিশন, অ্যাবনর্মাল গ্রোথ হচ্ছে, তো ভিলাস প্যাটার্নটা মেইনটেইন হতে পারে না, এই কারণে ভিলাস প্যাটার্নটা কমপ্লিটলি এখানে অ্যাবসেন্ট হয়ে যায়, সো এটা ফলস। এরপরের অপশন হচ্ছে মোস্ট কমন সাইট অফ মেটাস্ট্যাসিস ইজ অ্যান্টিরিয়র ভ্যাজিনাল ওয়াল। আমরা তো দেখে আসি। আচ্ছা, এখানে দেখেন, এখানে বলছে দ্য কমন সাইটস অফ মেটাস্ট্যাসিস আর লাংস। প্রথমে বলছে দেখেন লাংসে কিন্তু 80% মেটাস্ট্যাসিস লাংসেই হয়, আর অ্যান্টিরিয়র ভ্যাজিনাল ওয়ালেও মেটাস্ট্যাসিস হয়, বাট ওইটা হচ্ছে আপনার 30%। ঠিক আছে, তো মোস্ট কমন সাইটটা হলে কোনটা হবে? লাং, নট অ্যান্টিরিয়র ভ্যাজিনাল ওয়াল। ঠিক আছে, তারপর বলছে যে জিটিএন আফটার নন মোলার প্রেগন্যান্সি ইজ অলওয়েজ আ কোরিওকার্সিনোমা। ব্যাপারটা হচ্ছে যে আপনার যে ট্রোফোব্লাস্টিক অ্যাবনর্মাল যে প্রলিফারেশন বা জিটিএন, যেটা জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক নিওপ্লাসিয়া, এটা ইউজুয়ালি মোলার প্রেগন্যান্সি, আমরা তো জানি তাই না? তো যদি এটা মোলার প্রেগন্যান্সি না হয় তাহলে এটা হচ্ছে গিয়ে আপনার পরবর্তী কেস আমরা কোরিওকার্সিনোমাই ধরে নিব, যে নন মোলার প্রেগন্যান্সিটা অলওয়েজ জিটিএনটা কোরিওকার্সিনোমাই হবে। এই যে আপনার এখানে বোল্ড করে বলা আছে যে জিটিএন আফটার আ নন মোলার প্রেগন্যান্সি ইজ অলওয়েজ আ কোরিওকার্সিনোমা। ওকে, আর একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার মোটামুটি বোল্ড লাইন যেগুলো, ঠিক আছে, অবস বা গাইনি দত্তর যে বোল্ড লাইন যেগুলো, সেগুলো যেন মিস না যায়, সেগুলো যেন আপনার মানে কোনোভাবে ভুলে না যান, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর স্যাররাও দেখা যায় যে কোয়েশ্চেন করার সময় বা ম্যামরাও কোয়েশ্চেন করার সময় এগুলো চোখে পড়ে বেশি, তো এমসিকিউটা দেওয়ার চান্সেস থাকে বেশি এই কারণে। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে আসলাম ডিসজার্মিনোমা। আচ্ছা, ডিসজার্মিনোমাটা কি এটা আমরা জানি যে এটা হচ্ছে একটা ওভারিয়ান টিউমার। ঠিক আছে, তো ওভারিয়ান টিউমার আমরা যে আপনাদের যে চ্যাপ্টার 24 যেটা জানি, আপনার যে ম্যালিগন্যান্সি যেটা, ঠিক আছে, ওই যে সিএল সার্ভিক্স, তারপর সব ম্যালিগন্যান্সি গুলাই তো আপনারা একসাথে পড়বেন, কিন্তু ওভারিয়ান টিউমারটা খুব উল্টাপাল্টা হয়। হ্যাঁ, তো আমরা পড়ার সময় চেষ্টা করব এটাকে কোরিলেট করে একসাথে করে পড়ার জন্য। আচ্ছা, এভাবে প্রথমে দেখেন ওভারিয়ান টিউমার। ঠিক আছে, ওভারিয়ান টিউমার আমরা ম্যালিগন্যান্সি যখন চিন্তা করব সেটা হচ্ছে মেইনলি দুই ধরনের আমরা পড়বো এখানে। একটা হচ্ছে আপনার জার্ম সেল টিউমার, ঠিক আছে, একটা জার্ম সেল টিউমার আসবে, আর একটা আসবে আপনার হচ্ছে সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার। সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার, ঠিক আছে, শর্টকাটে লিখলাম। ওকে, জার্ম সেল টিউমার আর একটা হচ্ছে সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার। এই দুইটা আপনার মেইনলি ম্যালিগন্যান্সির ক্ষেত্রে আসবে, কিন্তু আপনারা যখন মানে আপনাদের সব চ্যাপ্টার যখন একসাথে পড়া হয়ে যাবে তখন আপনারা চেষ্টা করবেন, আমাদের কিন্তু আরো একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 21, যেটা হচ্ছে বিনাইন নিওপ্লাজম অফ দ্য ওভারি। তো ওখানে কিন্তু এপিথেলিয়াল টিউমার, যেগুলো মোস্টলি বিনাইন টিউমার, ওইগুলোর বর্ণনাতে আছে। তো আপনারা আপাতত এই চ্যাপ্টারটা পড়ার সময় তো এই দুটা একসাথে পড়ে ফেললেন, যেহেতু এটা ম্যালিগন্যান্ট, তো এই দুটো একসাথে পড়ে ফেলবেন, আর যখন ওইটাও পড়া হয়ে যাবে আর লাস্টের দিকে এসে রিভিশন করবেন তখন চেষ্টা করবেন সবগুলো একসাথে পড়ে ফেলতে, যেমন এপিথেলিয়াল ওভারিয়ান টিউমার কি কি আছে, তারপর তাদের আলাদা আলাদা ফিচার্স বা কোনটা প্যাথোগনোমি, এটা পড়ে ফেললেন। তারপরে এখানে ম্যালিগন্যান্সিতে এসে জার্ম সেল টিউমার কি কি আছে, সেগুলোর আলাদা আলাদা ফিচার্স বা কিভাবে চিনবো সেরকম, তারপর সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার কি কি আছে সেগুলোর আলাদা আলাদা ফিচার্স। ঠিক আছে, আচ্ছা, তো এই যে ডিসজার্মিনোমা, এই ডিসজার্মিনোমাটা হচ্ছে আপনার একটা জার্ম সেল টিউমার। ঠিক আছে, ডিসজার্মিনোমা। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার হচ্ছে অনেকগুলো পয়েন্ট আছে, দেখবেন যে আপনার গাইনি বই আর কি কিভাবে দেয়া আছে, একদম বর্ণনা আকারে দেয়া আছে, ওইভাবে তো পয়েন্ট করে লেখা নেই আমার দত্ততে। তো আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে আপনারা যখন এই ওভারিয়ান টিউমার গুলো পড়বেন বা যে কোনো টিউমারই ধরেন মোলার প্রেগন্যান্সি পড়তেছেন অথবা সিএসআরভিক্স পড়তেছেন, যেই মেইন পয়েন্ট গুলো, সেই মেইন পয়েন্ট গুলো আপনারা পয়েন্ট পয়েন্ট করে সাইডে লিখে ফেললেন অথবা একটা স্টিকি নোটসে লিখে ওটা মানে আপনার মেইন বইয়ের মধ্যে আটকায় রাখলেন, তখন আপনার পড়তে সুবিধা হবে। যেহেতু ডিসজার্মিনোমা এক জায়গায় আছে, এরপরে দেখা যাবে যে টেরাটোমাটা আরেক জায়গায় আছে, তো পাশাপাশি যখন লিখে রাখবেন আলাদা আলাদা ফিচার গুলো, তখন আপনার পড়তে বা রিভিশন দিতে খুব ইজি হবে। ঠিক আছে, আচ্ছা, তো প্রথম অপশনটা বলছে যে মোস্ট কমন জার্ম সেল ম্যালিগন্যান্সি, দেখি আমরা একটু। আচ্ছা, এই যে দেখেন এখানে আমি এভাবে করে দেয়া আছে পুরো জার্ম সেল টিউমার্স অফ দা ওভারি, এই পুরোটাই তুলে নিয়ে আসছে। এই কারণে দেখেন জার্ম সেল টিউমারের মধ্যে কি কি আছে, ইনম্যাচিউর টেরাটোমা আছে, তারপর এদিক থেকে ডিসজার্মিনোমা আছে, তারপর এন্ডোডার্মাল সাইনাস টিউমার আছে। ঠিক আছে,
তো ওই দিক থেকে দেখেন যে প্রথমে টেরাটোমায় বলা আছে যে মোস্ট কমন জার্ম সেল ম্যালিগনেন্সি, আর ডিসজার্মিনোমাতে বলা আছে এটা হচ্ছে গিয়ে আপনার সেকেন্ড মোস্ট কমন ম্যালিগনেন্ট জার্ম সেল টিউমার। আর এন্ডোডার্মাল সাইনাসে দেখেন বলা আছে থার্ড কমন ম্যালিগনেন্ট জার্ম সেল টিউমার। এই কারণে আপনারা যখন পড়বেন, ঠিক আছে, এটা আপনারা লিখে রাখবেন যখন আলাদা করে, তাহলে 1 নম্বরে আপনারা লিখলেন টেরাটোমা, সিরিয়ালটাও আপনারা মেনটেন করবেন। 2 নম্বরে লিখলেন ডিসজার্মিনোমা, আর 3 নম্বরে লিখলেন হচ্ছে ইয়ক-স্যাক টিউমার, ঠিক আছে, বা এন্ডোডার্মাল সাইনাস টিউমার। তাহলে আপনাদের সিরিয়ালটাও মেনটেন হলো, আবার মোস্ট কমন কোনটা, সেকেন্ড মোস্ট কমন কোনটা, তারপর তারপর কি হচ্ছে থার্ড কমন কোনটা, সেটাও আপনাদের মাথায় থেকে যাবে, ঠিক আছে। তাহলে এভাবে করে আপনারা নোটস করে ফেলবেন। আচ্ছা, প্রথম পয়েন্টটা বলছে যে মোস্ট কমন জার্ম সেল, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে আপনার ফলস। কি হবে, মোস্ট কমন জার্ম সেল তো হচ্ছে আমরা জানি টেরাটোমা, নট ডিসজার্মিনোমা, ওকে, এই কারণে ফলস। এরপর বলছে আইডেন্টিক্যাল উইথ সেমিনোমা ইন মেল। ডিসজার্মিনোমাটা যেহেতু একটা জার্ম সেল টিউমার, তো এই ডিসজার্মিনোমাটাই আর কি মেলের ক্ষেত্রে যে জার্ম সেল টিউমার সেমিনোমা সেটার সাথে এটা আইডেন্টিক্যাল, ওকে। তারপর বলছে টিউমার মার্কার এলডিএইচ, আমরা একটু দেখে আসি। এই যে দেখেন এখানে কিন্তু আপনার ডিসজার্মিনোমা সম্পর্কে সব বলা আছে, যে টিউমার মার্কার এলডিএইচ, তারপরে এইচসিজি, তারপরে ল্যাকটেট ডিহাইড্রোজিনেস, এগুলাও আছে। কিন্তু ওই যে আমরা তো জানি যে হিউম্যান কোরিওনিক গনোট্রপিনটা মেনলি মোলার প্রেগন্যান্সির ক্ষেত্রে, কোনটার ক্ষেত্রে কোনটা এরকম, এটা খুব স্পেসিফিক না, তারপরে হচ্ছে গিয়ে একটা মার্কার যেটা ডিসজার্মিনোমাতে বাড়ে। যেহেতু এটা এমসিকিউ, সো এমসিকিউ তো আলাদা করে বলার দরকার নেই যে কোনটা কোনটার জন্য। তো যেহেতু বলা আছে যে টিউমার মার্কের এলডিএইচ কিনা, সো এটা হয়ে যাবে ট্রু। তারপর যেহেতু এটাতে বাড়তেছে, ওকে। আচ্ছা, তারপরের অপশনটা দেখি আমরা। তারপরের অপশন হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্স শোজ মোনোটোনাস প্যাটার্ন। আচ্ছা, দেখেন এখানে কিন্তু এই ছোট্ট করে আমাদের এই জাস্ট হিস্টোলজিক্যাল যে পিকচারটা আছে এইটার নিচে বলা আছে, ঠিক আছে, যে এখানে একটা মোনোটোনাস প্যাটার্ন দেখা যায়। এটা কিন্তু ভিতরে দেখা যাবে যে আমরা পড়ার সময় অত একটা খেয়াল করলাম না, এই ছোট জিনিসটাও হয়তো বা এমসিকিউ এর মধ্যে দিয়ে দিছে, এই জন্য আমি তুলে দিছি যে মোনোটোনাস প্যাটার্ন। আমরা কিন্তু অ্যাডিনোমাইসিস যখন পড়ছি তখন দেখলাম একটা সোনোগ্রাফিক ফাইন্ডিংস আমরা দেখতে পাইলাম যে ওখানে হানিকম্ব অ্যাপিয়ারেন্স, সুইস চিজ প্যাটার্ন। সুইস চিজ প্যাটার্ন কথাটা কিন্তু আপনার শুধু ওই ছবির নিচেই লেখা ছিল, ঠিক আছে, ভিতরে কিন্তু লেখা ছিল না। তো অনেক সময় দেখা যায় যে আমরা সুইস চিজ প্যাটার্ন দেখলাম, অ্যাডিনোমাইসিস আছে অপশনের মধ্যে, তখন আমাদের মনে হবে না আমরা অ্যাডিনোমাইসিস তো হানিকম্ব অ্যাপিয়ারেন্স পড়ছি। এই জন্য আর কি এই জিনিসগুলো কোনটার ফাইন্ডিংস কিরকম, প্যাটার্ন গুলো আপনারা ফাইব্রয়েড আমরা যেরকম হোল্ড অ্যাপিয়ারেন্স পড়ছি, এই জিনিসগুলো আপনারা একসাথে করে লিখে ফেলবেন, তাহলে জিনিসগুলো মাথায় থাকবে। আচ্ছা, তো আমরা এখানে দেখি, তাহলে ডিসজার্মিনোমাতে আমরা তার মানে দেখতে পাচ্ছি যে মোনোটোনাস একটা প্যাটার্ন থাকে। সাথে এখানে কি একটা কথা বলা আছে দেখেন, দ্য স্ট্রোমা ইজ ডেন্স উইথ লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন, ঠিক আছে, এখানে যে স্ট্রোমাটা থাকে এটার মধ্যে একটা লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন হয়, ওকে। তাহলে এখানে যেহেতু অপশনে বলছে নো লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন, তাহলে এটা হয়ে যাবে ফলস, কারণ লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন এখানে থাকবে, ওকে। তো এরকমই আর কি এই ডিসজার্মিনোমা সম্পর্কে আপনারা যখন পড়বেন, এই যে এভাবে করে একটা চার্ট বানায় ডিসজার্মিনোমার কয়েকটা পয়েন্ট, এই যে ছোট ছোট পয়েন্ট দিয়ে কি ধরনের প্যাটার্ন, তারপরে হচ্ছে আপনার কি কি থাকে, যেমন লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন থাকে, তারপর টিউমার মার্কার কি, এভাবে ছোট ছোট পয়েন্ট করে 1 2 3 বা রোমান হরফে লিখে সুন্দর করে পয়েন্ট করে ডিসজার্মিনোমার নিচে লিখে রাখবেন। তাহলে পরবর্তীতে যখন আপনারা পড়বেন বারবার করে হচ্ছে বইয়ের দিকে মানে বইয়ের লাইনগুলো রিডিং পড়তে হবে না, আপনারা তো বুঝতেই পারবেন যে হচ্ছে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা পড়তে হবে, কোনটা বাদ দেওয়া যাবে, ব্যাপারটা এরকম, ঠিক আছে। সব লাইন পড়তে গেলে তো আর পড়ে শেষ করতে পারবেন না, পরীক্ষার আগে রিভিশন তো কমপ্লিট করা পসিবল হবে না, ওকে। এরপর নেক্সট কোয়েশ্চেন বলছে সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার সম্পর্কে। আচ্ছা, এখন আমরা দেখি এখানে এই যে সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার কি কি আছে সেগুলো জানতে হবে। প্রথমে অপশনটা বলছে মোস্ট কমন স্ট্রোমাল টিউমার ইজ ফাইব্রোমা। দেখি আমরা আনসার কি, এক্সপ্লেনেশনটাতে যাই। আচ্ছা, এখানে দেখেন সেক্স কর্ড স্ট্রোমাল টিউমারের মধ্যে প্রথমে কি আছে, সব থেকে ইম্পর্টেন্ট 1 নাম্বার হচ্ছে গ্রানুলোসা সেল টিউমার, ঠিক আছে, গ্রানুলোসা সেল টিউমার। তারপরে 2 নম্বরে আছে হচ্ছে আপনার এদিক থেকে থিকোমা ফাইব্রোমা, তারপর সার্টোলি লেডিক সেল, এগুলো আর আমি লিখলাম না, আপনারা হচ্ছে এভাবে পয়েন্ট করে লিখে ফেলবেন 4টা,
পাঁচ নম্বরটা তো হচ্ছে মিক্সড বা আনক্লাসিফাইড, ওটা দরকার নেই, ঠিক আছে। এভাবে আপনারা সিরিয়াল ওয়াইজ লিখে ফেলবেন। আর এই তিনটার যেহেতু খুবই ইম্পর্টেন্ট, এই তিনটা সম্পর্কে আপনারা সবই পড়বেন, প্রত্যেকটা লাইনই পড়বেন। আর সেক্স কর্ড থেকে গ্র্যানুলোসা সেল টিউমারটাই মেইনলি ইম্পর্টেন্ট, এটা পড়ে ফেলবেন। আর বাকি যেগুলো আছে ওগুলো টুকটাক, যেটা আপনার প্যাথোগনোমিক সাইন যেগুলো, ওগুলো পড়ে আপনার এভাবে লিখে আস্তে মানে সাইডে দিয়ে আপনার পয়েন্টগুলো আলাদা করে চার্ট করে ফেলবেন, ঠিক আছে। তাহলে প্রথম অপশনটা ছিল আপনার মোস্ট কমন স্ট্রোমাল টিউমার ফাইব্রোমা। এখানে দেখেন লেখা আছে মোস্ট কমন স্ট্রোমাল ওভারিয়ান স্ট্রোমাল টিউমার হচ্ছে আপনার গ্র্যানুলোসা সেল টিউমার, নট ফাইব্রোমা, এই কারণে এটা হয়ে গেছে ফলস। তারপর বলছে জেনারেলি কনফাইন টু বোথ ওভারি, মানে এটা সেক্স কর্ড স্ট্রোমাল টিউমারের ওভারঅল একটা জানতে চাইছে যে এটা জেনারেলি কোথায় কনফাইন থাকে, ঠিক আছে। দেখবেন এখানে কিন্তু বলা আছে যে এটা জেনারেলি একটা ওভারিতে, মানে ওয়ান ওভারিতে কনফাইন থাকে, এজন্য এটা হয়ে গেছে ফলস। তারপরে বলছে কফি বিন নিউক্লিয়াই আর ফাউন্ড ইন দা সার্টোলি লেডিক সেল টিউমার। আমরা একটু দেখে আসি। দেখেন গ্র্যানুলোসা সেল টিউমারের মধ্যে এই যে দেখেন বলা আছে মাইক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্সে আমরা পাই হচ্ছে কফি বিন নিউক্লিয়াই, ঠিক আছে। আর একটা জিনিস পাই কিন্তু দেখেন এখানে এক ধরনের স্ট্রাকচার পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে কলেক্সনার বডি, ঠিক আছে। এটা হচ্ছে কিনা প্যাথোগনোমিক অফ গ্র্যানুলোসা সেল টিউমার। তার মানে এই যে আপনার যখন এখানে পড়লেন সুন্দর মতো এখানে রেখে রাখবেন, যেখানে আমরা দুটা জিনিস পাই, একটা হচ্ছে কফি বিন নিউক্লিয়াই আর এটা হচ্ছে কলেক্সনার বডি। তো এভাবে করে পড়লে আপনার এমসিকিউ আসুক অথবা এসবিএ যেটাই আসুক না কেন, দেখা যাবে যে আপনারা জিনিসটাকে মনে রাখতে পারতেছেন বা বুঝতে পারতেছেন, ইজি হচ্ছে আপনাদের জন্য যে কোনটা আমরা কোন টিউমারে পাচ্ছি, পেঁচাই যাবে না, ঠিক আছে। ওকে, তারপর আপনার 4 নম্বর পয়েন্টটা হচ্ছে প্রিকশনাস পিউবার্টি ইজ অ্যাসোসিয়েটেড উইথ গ্র্যানুলোসা সেল টিউমার। আমরা দেখে আসি। আচ্ছা, এখানে দেখেন ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে এই যে প্রায়র টু পিউবার্টি, যে প্রিকশনাস পিউবার্টি কমনলি এখানে দেখা যায়, ঠিক আছে। কমনলি এটা আপনার গ্র্যানুলোসা সেল টিউমারের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, এই কারণে এটা হয়ে গেছে ট্রু। এরপর বলছে অলসো নোন অ্যাজ ফাংশনিং টিউমার্স, ওকে, ঠিক আছে। এখানে দেখেন যে বলা আছে যে সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার গুলো অলসো নোন অ্যাজ ফাংশনিং টিউমার, ওকে, এই কারণে এটা হয়ে গেছে ট্রু। তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। ওকে, এইভাবে আপনারা প্রত্যেকটা টিউমার সম্পর্কে পড়ে ফেলবেন, তাহলে দেখবেন যে পড়াটাও অনেক ইজি হয়ে গেছে, খুবই কম সময়ের মধ্যে আপনাদের রিভিশন হয়ে যাবে। সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো এটা, ওকে। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে ক্রুকেনবার্গ টিউমার। আচ্ছা, যেহেতু ক্রুকেনবার্গ টিউমার এটা আবার আলাদা একটা ক্যাটাগরির মধ্যে চলে যাচ্ছে, তাহলে আমরা এটাকে আলাদা করে এভাবে লিখতে পারি যে মেটাস্টেটিক টিউমার অফ ওভারি, মেটাস্টেটিক টিউমার অফ ওভারি, ঠিক আছে। এটা হচ্ছে আলাদা একটা ক্যাটাগরিতে আমরা ফেললাম, তার মধ্যে আমরা লিখে রাখলাম যে এটা হচ্ছে ক্রুকেনবার্গ টিউমার, ঠিক আছে। এটা সম্পর্কে তারপরে এটা সম্পর্কে 1 2 3 4 5 করে আপনারা এর ভিতরে যেগুলো এক্সপ্লেনেশন বা ভিতরে যেগুলো পয়েন্ট আছে ওগুলো পয়েন্ট করে লিখে ফেলবেন। তাহলে ক্রুকেনবার্গ টিউমারটা কি? এটা হচ্ছে মেটাস্টেটিক টিউমার অফ দ্য ওভারি। ইয়েস, আমরা একটু দেখে আসি। এই যে ক্রুকেনবার্গ টিউমার সম্পর্কে আপনারা ভালো মতো পড়ে ফেলবেন। এই যে মেটাস্টেটিক টিউমার অফ দ্য ওভারি, এই হেডলাইনেই কিন্তু আপনার ক্রুকেনবার্গটা দেয়া আছে, তাহলে এটা ট্রু ছিল প্রথমটা। তারপরে দেখেন আমরা পরেরটা দেখি। আচ্ছা, প্রথম এটা বলছে, সেকেন্ড অপশনটা বলছে ইউজুয়ালি ইউনিল্যাটারাল। ওই যে দেখেন এখানে কিন্তু বলা আছে যে টিউমার ইজ ইউজুয়ালি বাইল্যাটারাল, তার জন্য এটা হয়ে গেছে ফলস, ওকে। তারপর বলছে টেন্ডেন্সি অফ অ্যাডহেশন, এখানে কিন্তু ইউজুয়ালি, ওখানে দেখেন লেখা আছে যে নো টেন্ডেন্সি অফ অ্যাডহেশন, এই কারণে এটা হয়ে গেছে ফলস। এরপর বলছে ক্যাপসুল রিমেইনস ইনট্যাক্ট, দেখেন ওখানে লেখা আছে যে ক্যাপসুল এখানে ইনট্যাক্ট থাকে। আর আরেকটা জিনিস বলছে যে প্রগনোসিস ইজ পোর, এটাও ট্রু, ঠিক আছে। এই জিনিসগুলো আপনারা ছোট ছোট যে লাইনগুলো প্লাস বোল্ড যে লাইনগুলো লেখা আছে সেগুলো আপনারা ছোট ছোট পয়েন্ট করে এটার মধ্যে লিখে ফেলবেন, তাহলে এই পুরো আপনার ওভারিয়ান টিউমারটা একটা চার্টের মধ্যে চলে আসলো, ওকে। আচ্ছা, তারপরে আচ্ছা এটা তো গেল, তাহলে 3টা হেডলাইন আমরা পড়ে ফেলছি, কিন্তু একটা হচ্ছে আপনার জার্ম সেল টিউমার, ঠিক আছে, একটা পড়ে ফেললাম আমরা জার্ম সেল টিউমার সম্পর্কে পড়লাম, সেক্স কর্ড স্ট্রোমাল টিউমারও পড়া শেষ, মেটাস্ট্যাটিক টিউমার অফ ওভারিও পড়া শেষ, ওকে। আচ্ছা, এর পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা,
এরপরের কোয়েশ্চেন দেখেন আবার চলে আসছে ইনম্যাচিউর টেরাটোমা কোনটা, এই যে এইটা ইনম্যাচিউর টেরাটোমার মধ্যে বলছে মোস্ট কমন জার্ম সেল ম্যালিগন্যান্সি। হ্যাঁ এটা তো আমরা পড়ছি, একটু আগেই দেখে আসলাম যে জার্ম সেল টিউমারের মধ্যে আপনার যে ইনম্যাচিউর টেরাটোমাটা, এই যে ইনম্যাচিউর টেরাটোমার মধ্যে লেখা আছে ইট ইজ দ্য মোস্ট কমন জার্ম সেল ম্যালিগন্যান্সি, এই জন্য এটা হয়ে গেল ট্রু। এরপর বলছে ইনম্যাচিউর টেরাটোমাটা কমনলি সিন আফটার মেনোপজ, এটা হচ্ছে ফলস, কারণ আপনার এখানে বলা আছে যে এটা হচ্ছে এই যে দেখেন বলা আছে রেয়ারলি সিন আফটার মেনোপজ, এটা আফটার মেনোপজে রেয়ারলি দেখা যায়। ঠিক আছে, আর এটা বলছে যে ইম্যাচিউর টেরাটোমাস আর অলমোস্ট নেভার বাইল্যাটারাল, কথাটার অর্থ কি নেভার বাইল্যাটারাল, বা আমি অপশনে দিছি হচ্ছে অলওয়েজ ইউনিল্যাটারাল, তাহলে যে দুটো একই কথা, সেই কারণে এটা হয়ে গেছে ট্রু। ওকে, তারপরে বলছে ডিরাইভ ফ্রম 3 জার্ম লেয়ার্স, যেহেতু টেরাটোমা আমরা জানি যে টেরাটোমা মানেই হচ্ছে আপনার 3টা জার্ম লেয়ার থেকেই যারা অরিজিন নেয় তাদেরকে আমরা টেরাটোমা বলতেছি, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ট্রু। আর এটা বলছে যে প্রগনোসিস ডিপেন্ডস অন দা কোয়ান্টিটি অফ নিউরাল টিস্যু এলিমেন্টস, ঠিক আছে, এটাও ট্রু। এগুলো আপনারা এই যে ছোট ছোট পয়েন্ট করে যে ইম্যাচিউর টেরাটোমার মধ্যে আপনারা ওই যে যেহেতু 3টা লেয়ার থেকে অ্যারাইজ করতেছে, এইভাবে পয়েন্ট করে ছোট ছোট করে এভাবে পয়েন্ট করে লিখে ফেলবেন। তারপর এটা মোস্ট কমন, তারপর হচ্ছে এটা রেয়ারলি মেনোপজের পরে দেখা যায়, তারপরে হচ্ছে আপনার অলওয়েজ এরা হচ্ছে গিয়ে আপনার ইউনিল্যাটারাল হয়, এই জিনিসগুলো আপনারা এইভাবে ছোট ছোট পয়েন্ট করে লিখে ফেলবেন। ওকে, তারপর আবার আমরা একটা রিস্ক ফ্যাক্টরে চলে আসছি, সেটা হচ্ছে ওভারিয়ান কার্সিনোমা। ওকে, তাহলে দেখেন এটা ইজি আছে মোটামুটি ওই আগের গুলোর মতনই, জাস্ট এখানেও দেখেন রিস্ক ফ্যাক্টরের মধ্যে নালিপ্যারিটি চলে আসছে। ঠিক আছে, আগের গুলো আমরা যতগুলো পড়ছি ফাইব্রয়েড, তারপর আপনার এন্ডোমেট্রিওসিস, সবগুলোতেও কিন্তু নালিপ্যারিটি রিস্ক ফ্যাক্টরই ছিল। তো এইভাবে কোরিলেট করে পড়বেন, প্লাস হচ্ছে যেগুলো আলাদা, যেমন ওভারি রিলেটেড যেগুলো আছে এখানে, আপনার গোনাড রিলেটেড যেগুলো আছে, তারপরে ফার্টিলিটি ড্রাগ যেগুলো ওভারির উপরে কাজ করতেছে, সেই জিনিসগুলো মনে রেখে আপনারা পড়ে ফেলবেন যে এইগুলা ওভারিয়ান কার্সিনোমার জন্য রিস্ক ফ্যাক্টর। ওকে, আচ্ছা, তো এখানে শুধু মাল্টিপ্যারিটিটাই ফলস হচ্ছে আর বাকিগুলো ট্রু। ঠিক আছে, এক্সপ্লেনেশন দেয়া আছে, দেখে ফেলবেন। ঠিক আছে, কোনটা আরো এক্সট্রা কিছু আছে আগেরগুলোর থেকে আলাদা, যেগুলো ওভারিয়ান ক্যান্সারের জন্য রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে, এগুলো মনে রাখবেন। ওকে, তার মানে আমাদের হচ্ছে এমসিকিউ 15টা শেষ। এবার আসি আমরা এসবিএতে। ওকে, আচ্ছা, প্রথম এসবিএটা বলতেছে যে মোস্ট কমন ডিজেনারেশন অকারিং ইন আ ফাইব্রয়েড। আচ্ছা, ডিজেনারেশন জিনিসটা কি আসলে? ডিজেনারেশন জিনিসটা মনে করেন যে যে কোনো একটা টিস্যু বা যে কোনো কিছুর একটা নর্মাল যে ফাংশন বা নর্মাল যে স্ট্রাকচার বা নর্মাল যে স্পেশালাইজেশন যেগুলো থাকে এক একটা টিস্যু বলেন বা যে কোনো কিছুরই অর্গানের, সেটা লস হয়ে যাওয়াটাই আমরা বলতেছি ডিজেনারেশন। ঠিক আছে, ফার্স্টেই আমরা ফাইব্রয়েড জিনিসটাই তো হচ্ছে একটা আপনার টিউমার, যেটা একটা অ্যাবনর্মাল গ্রোথ, এটাই অ্যাবনর্মাল, তো স্বাভাবিকভাবে এখানে আপনার সেকেন্ডারি চেঞ্জগুলোর একটা হচ্ছে ডিজেনারেশন। আর ফাইব্রয়েডের মোস্ট কমন ডিজেনারেশন যদি আমি বলি তাহলে অ্যান্সার আপনারা জানেন, এটা হচ্ছে হায়ালিন ডিজেনারেশন। এটা অনেক ইজি, হায়ালিন ডিজেনারেশন ইজ মোস্ট কমন, 65%ই হায়ালিন ডিজেনারেশন হয়। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা বলে নি, এখানে আমরা কিছু কয়েক ধরনের ডিজেনারেশন দেখতে পাই, একটা হচ্ছে হায়ালিন, সিস্টিক, তারপর ফ্যাটি, তারপর ক্যালসিফিক ডিজেনারেশন, আর একটা দেখতে পাই হচ্ছে রেড ডিজেনারেশন। এখানে দেখেন একটা কথা বলা আছে যে রেড ডিজেনারেশন আর একটা নাম কিন্তু কার্নিয়াস ডিজেনারেশন। এটা কখন হয়? এটা হচ্ছে আপনার occurs in a large fibroid mainly during second half of pregnancy and puerperium। ঠিক আছে, রেড ডিজেনারেশনটা ইউজুয়ালি কম হয় 5 থেকে 10%, আর যেখানে কিনা হায়ালিন হচ্ছে আপনার 65%। কিন্তু রেড ডিজেনারেশনটা কমন কোথায়? প্রেগনেন্সিতে কমন। ঠিক আছে, আর কখন কমন? আপনার হচ্ছে সেকেন্ড হাফ অফ প্রেগনেন্সি আর পিউপেরিয়ামে। এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবেন। ঠিক আছে, প্যাচ যেন না লাগে। আচ্ছা, তো এর পরের কোয়েশ্চেনটা দেখেন, একটা সিনারিও দেওয়া আছে যে একটা 31 উইকস এর প্রেগনেন্ট লেডি আপনার কাছে আসছে অ্যাকিউট পেইন অ্যান্ড টেন্ডারনেস দিয়ে, লোয়ার অ্যাবডোমেনে অ্যাকিউট পেইন আর টেন্ডারনেস আছে তার। তো উনি হিস্ট্রি নিয়ে আপনি জানতে পারলেন যে সে একটা নোন কেস অফ ফাইব্রয়েড। ওকে, তো এখন এইখানে আপনি কোনটা চিন্তা করবেন? একটু আগেই কিন্তু আমরা পড়ে আসলাম। ঠিক আছে, আমি আপনাদের ওই জন্য আগের স্লাইডটাতেই দেখাই দিলাম
যে প্রেগনেন্সিতে সব থেকে কমন কিন্তু ফাইব্রয়েডের একটা সেকেন্ডারি চেঞ্জ হচ্ছে বা প্রবলেম হচ্ছে একটা রেড ডিজেনারেশন, ঠিক আছে। তো এখানে দেখেন অপশনে আছে রেড ডিজেনারেশন, তো আপনার কাছে পেইন নিয়ে আসছে এখন, মানে তার হঠাৎ করে ফাইব্রয়েডটা কমপ্লিকেটেড হয়ে যাওয়ায় তার আপনার যেহেতু প্রেগনেন্সি এটাও আপনাকে ক্লুতে বলে দেয়া আছে, সেই কারণে এটার অ্যান্সারটা হয়ে যাবে রেড ডিজেনারেশন। ওকে, আচ্ছা। আর নোন কেস অফ বাকিগুলোও কিন্তু হতে পারে, সে অ্যাকিউট পেইন অ্যান্ড টেন্ডারনেস নিয়ে আসলে আপনার অ্যাপেন্ডিসাইটিস বা প্রিম্যাচিউর লেবার, হ্যাঁ অনেক কিছুই হতে পারে, কিন্তু তাকে আপনাকে কিন্তু ক্লু দিয়ে দিছে যে সে হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস আছে তার, তো সেইটারই একটা কমপ্লিকেশন হিসেবে রেড ডিজেনারেশন নিয়ে আপনার কাছে আসলো, ঠিক আছে। ওকে, এটা এক্সপ্লেনেশনটা পড়ে ফেলবেন। তারপরে আচ্ছা, কমনেস্ট সাইট অফ ফাইব্রয়েড, ঠিক আছে, এটা আশা করি সবাই পারছেন আপনারা। এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল বা ইন্ট্রামুরাল, মানে কি আপনার এই যে দেখেন এখানে আপনার মেইনলি হচ্ছে ইউটেরাইন ফাইব্রয়েডটা দুই ধরনের, বডিতে হতে পারে আবার সার্ভিক্সও হতে পারে। তো বডির মধ্যে ইন্টারস্টিশিয়াল যেটা সেটাই মেইনলি 75%, বাকিগুলো কম। তো মোস্ট কমন সাইট হচ্ছে ইন্টারস্টিশিয়াল, মানে হচ্ছে আপনার উইদিন দ্য ওয়াল অফ দ্য ইউটেরাসে যেটা হয়, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি ইন্টারস্টিশিয়াল, আর এটাই সব থেকে কমনেস্ট সাইট। ওকে, আচ্ছা, এর পরের কোয়েশ্চেনটায় আসি। এর পরের কোয়েশ্চেন বলতেছে 37 ইয়ারের একটা ওল্ড লেডি, তার হিস্টেরেক্টমি করা হয়েছে, পেলভিক টিউমারের জন্য তার হিস্টেরেক্টমি করা হয়েছে। তারপর যখন আমি বায়োপসি পাঠাইছি, তো বায়োপসি পাঠানোর পরে বায়োপসি রিপোর্টে আসছে যে একটা হোয়াইট অ্যান্ড হোল্ড অ্যাপিয়ারেন্স। এটা কিন্তু আমরা ওই যে শুরুর কোয়েশ্চেনটাতে আমি আপনাদেরকে দেখাই দিলাম যে হোল্ড অ্যাপিয়ারেন্স জিনিসটা কি, আর হোল্ড অ্যাপিয়ারেন্সটা আমরা কোথায় পাই, এটা হচ্ছে ফাইব্রয়েডে পাই। তাহলে তার ডায়াগনোসিস কি ছিল, এটা মোস্ট প্রবাবলি বা বলা যায় যে এটা ডায়াগনোসিসটা মোস্টলি এটা হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাসই হবে, ঠিক আছে। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে ফাইব্রয়েড। ওকে, এই যে এগুলো আমরা আগেও একবার পড়ে আসছি, ফাইব্রয়েডে কি পাই, ওই যে হিস্টোলজিক প্যাটার্ন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেহেতু ম্যালিগন্যান্ট কেসে আমাদের বায়োপসি করা হয়েই থাকে অ্যাজ ইউজুয়াল, আমরা খুবই দেখা যায় যে বায়োপসি করে পাঠাই, তারপর হিস্টোলজিক প্যাটার্ন দেখে আমরা সেটার হচ্ছে মানে কনফার্ম করি আর কি যে এটা কি। এই কারণে আপনারা হিস্টোলজিক প্যাটার্ন গুলো খুবই ভালোভাবে পড়ে ফেলবেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একটা 35 ইয়ার মাল্টি প্যারালেডি, ঠিক আছে, যেহেতু দেখি আমরা কি বলতেছে। মাল্টি প্যারালেডিটা আপনার কাছে আসছে হচ্ছে মেনোরেজিয়া, ডিসমেনোরিয়া দুইটাই আছে, তার ব্যথাও হচ্ছে আবার হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিংও হচ্ছে। এখন বলছে অন হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন আপনি কি পাইছেন, রিভিলস করতেছে যে গ্ল্যান্ডুলার টিস্যু লাইক দ্যাট অফ এন্ডোমেট্রিয়াল, মানে শর্টকাটে আমি সহজ কথা যদি বলি, মানে আপনার এক ধরনের টিস্যু পাইছেন আপনি যেটার মধ্যে এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডের মতনই টিস্যু আছে, সারাউন্ডেড বাই স্টোমাল সেল ইন দ্য মায়োমেট্রিয়াম। কোথায় পাইছেন সেটা, মায়োমেট্রিয়ামের মধ্যে পাইছেন। কোয়েশ্চেনটা ভালো করে পড়েন, যে আপনি ইউটেরাইন টিস্যু নিছেন, নেওয়ার পরে হিস্টোপ্যাথোলজিতে পাঠাইছেন, ওখানে দেখতে পাচ্ছেন যে ইউটেরাসের মধ্যে যে মায়োমেট্রিয়াম, মানে ইউটেরাইন মিউকোসাতে যে মায়োমেট্রিয়াম আছে তার মধ্যে আপনি এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডের মতো টিস্যু পাইছেন, ঠিক আছে। কথাটা হচ্ছে এটাকে একটু কঠিন করে লেখা আছে। তো মায়োমেট্রিয়ামে এন্ডোমেট্রিয়াল টিস্যু পাওয়া মানে কি, এটাই আমরা জানি যে মায়োমেট্রিয়ামে যখন আমরা এন্ডোমেট্রিয়াল টিস্যু পাবো সেটাকে আমরা বলবো অ্যাডিনোমায়োসিস, সহজ হিসাব। এই কথাটাকে একটু ঘুরাই ফিরায় লেখা আছে। তারপরে আবার দেখেন উপরে কিন্তু একটা ক্লু আরেকটা দেওয়া আছে, যেটা হচ্ছে মাল্টিপ্যারালেডি। আমরা কিন্তু শুরুর দিকে যখন ডিফারেন্সটা পড়ছিলাম তখনই কিন্তু আমরা পড়ে ফেলছি যে মাল্টিপ্যারা ইউজুয়ালি অ্যাডিনোমায়োসিস, আর আপনার ওই দিক থেকে যারা নালিপ্যারাস তাদের ইউজুয়ালি দ্বারা এন্ডোমেট্রিওসিস নিয়ে আসে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অ্যাডিনোমায়োসিস। ওকে, যে এক্সপ্লেনেশন দেওয়া আছে আপনারা অ্যাডিনোমায়োসিসটা ওই মেইন পার্থক্যগুলো পড়ে তারপরে আপনারা দুইটা একটা চার্ট করে ফেলবেন, একদিকে এন্ডোমেট্রিওসিস আর একদিকে অ্যাডিনোমায়োসিস, এটাকে আলাদা করে ফেলবেন, কোনটার কি প্যাটার্ন কি ধরনের ফিচার নিয়ে আসে, ওই কাদের কোনটা হয় ওইভাবে পড়ে ফেলবেন। আচ্ছা, এর পরের কোয়েশ্চেনটা বলতেছে কমনেস্ট সাইট অফ এন্ডোমেট্রিওসিস। ওকে, এটার অ্যান্সার হচ্ছে ওভারি, ঠিক আছে। এই যে দেখেন এখানে আপনাদের
সম্ভবত এটা এইট এডিশনে বলা নাই যে ওভারিতে 80% আর কি, এটা আপনার দেখবেন যে নতুন এডিশনটাতে এটা উল্লেখ করে দেয়া আছে যে 80% ওভারিতে 80% পাশে লেখা আছে, আপনারা লিখে রাখবেন, ঠিক আছে? যদি আপনাদের বইয়ে লেখা না থাকে তাহলে ওভারের পাশে 80% লিখে রাখবেন, কারণ এই কারণে এন্ডোমেট্রিওসিস এর সব থেকে কমনেস্ট সাইট হচ্ছে ওভারি। বাকিগুলোও থাকে, আপনার এমসিকিউ এর জন্য এটা ভালো মতো পড়ে রাখবেন যে কমনেস্ট সাইট কোনগুলো আর রেয়ার সাইট কোনগুলো, এমসিকিউ এর জন্য অনেক সময় আসতে পারে, ঠিক আছে? ইউজুয়ালি দেখেন অ্যাপেন্ডিক্স, সিগময়েড, কোলন এগুলাতেও কিন্তু ছড়াই যেতে পারে, এই জন্য এটা একটু পড়ে রাখবেন। আচ্ছা, এর পরের কোয়েশ্চেন বলতেছে যে ফলোইং অর্গানিজমস আর রেসপন্সিবল ফর কজিং সিআইএন, ঠিক আছে? সিআইএন এর জন্য কোনগুলা অর্গানিজম রেসপন্সিবল এক্সেপ্ট, ঠিক আছে? এক্সেপ্ট যেহেতু বসে, তো এইটা হচ্ছে ট্রেপোনেমা হবে। কারণ কি দেখেন এই যে রিস্ক ফ্যাক্টরের মধ্যে লেখা আছে যে আপনার সিআইএন প্লাস সিএসআরভিক্স দুটার জন্যই আপনার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, আমরা তো শুধু জানি যে এইচপিভির জন্যই হইতেছে, সবসময় দেখা যায় যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস পড়তে পড়তে বাকি আরো কিছু যে মানে ইনফেকশন থাকে সেগুলো আর মাথায় থাকে না, যে ওগুলো দিয়েও আমাদের সিএসআরভিক্স অথবা হচ্ছে গিয়ে সিআইএন হইতে পারে, ঠিক আছে? এই জন্য এটা একটু ভালো করে কোয়েশ্চেনে দিছি, আপনারা ভালো করে পড়বেন। সেটা কি আরো তিনটা দেখেন, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2, তারপর এইচআইভি আর ক্ল্যামাইডিয়া, এরাও কিন্তু আপনার সিআইএন আর সিএসআরভিক্স এর জন্য একটা রিস্ক ফ্যাক্টর। শুধু এইচপিভি আমরা পড়তে পড়তে দেখা যায় এগুলো আর মাথায় আসে না, এই কারণে। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে ডি। ওকে, আচ্ছা, আর বাকি যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে ওগুলো একটু ভালো করে দেখে রাখবেন, এগুলো আমরা আগে থেকেই জানি, পড়ে আসছি সহজেই, জাস্ট হচ্ছে একটু দেখে রাখা। আর মেইনলি হচ্ছে হাই রিস্ক ফ্যাক্টর কোনটা, ওই যে এইচপিভির কোন স্ট্রেনটা হাই রিস্ক, কোন স্ট্রেনটা লো রিস্ক, এই জিনিসগুলো একটু পড়ে ফেলবেন, ঠিক আছে? ওকে, এরপর বলছে which theory correlates most in case of pelvic endometriosis, ঠিক আছে? এটা হচ্ছে আপনার জাস্ট এই ছকটা একটু দেখে রাখবেন, এটা থেকে যে খুব বেশি প্রশ্ন আসে তা না, সম্ভবত 1-2 বার আসছে, খুব রেগুলার না, কিন্তু ভিতরের থিওরি গুলো থেকে কখনোই ওইভাবে প্রশ্ন আসেনি, ঠিক আছে? এই জন্য আপনাদের আলাদা থিওরি গুলো কি, কোনটার জন্য কি থিওরি, কিভাবে কাজ করতেছে, থিওরির মেকানিজম জানার দরকার নাই, শুধু নামগুলো একটু জেনে রাখতে পারেন। যে পেলভিক এন্ডোমেট্রিওসিস এর জন্য রেট্রোগেট মেনস্ট্রুয়েশন, তারপর পেলভিক পেরিটোনিয়ামে আপনার হচ্ছে যে থিওরিটা খাটি সেটা হচ্ছে সিলোমিক মেটাপ্লাসিয়া, এভাবে আপনারা জাস্ট নামগুলো একটু মনে রাখতে পারেন। ওকে, তাহলে এখানে বলছে যেহেতু পেলভিক এন্ডোমেট্রিওসিস এর জন্য কোনটা, সেজন্য এটা হচ্ছে রেট্রোগেট মেনস্ট্রুয়েশন। ওকে, এই ছকটা একটু দেখে রাখবেন, থিওরির ভিতরে খুব একটা পড়ার দরকার নেই। ওকে, এরপরে নেক্সট কোয়েশ্চেন বলতেছে which of the following is included in low grade squamous intraepithelial neoplasia, ঠিক আছে? এটা খুবই সহজ, আপনারা সবাই জানেন যে সিআইএন 1। আর বাকিগুলো কি, বাকিগুলো হচ্ছে অ্যাকর্ডিং টু বেথেসডা সিস্টেম, বাকিগুলো হচ্ছে হাই গ্রেড স্কোয়ামাস ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া। ওকে, এই জন্য অ্যান্সার হয়ে গেছে এ। আচ্ছা, এরপর নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে দেখেন একটা সিনারিও দেয়া আছে যে 35 ইয়ার্স উইমেন সাফার করতেছে ফাউল স্মেলিং ভ্যাজাইনাল ডিসচার্জ, এখন সাথে আবার পোস্ট কয়টাল ব্লিডিংও আছে। এখন আপনার কাছে নিয়ে আসছে হলো তার টেস্ট করানো হয়েছে, এইচপিভি ডিএনএ তার পজিটিভ আসছে, ঠিক আছে? একটা পজিটিভ এইচপিভি ডিএনএ রেজাল্ট নিয়ে আপনার কাছে আসছে। তো প্রথমেই আপনার এতটুকু নিচে যদি আমি নাও দেখি, মোটামুটি পোস্ট কয়টাল ব্লিডিং আর ফাউল স্মেলিং ভ্যাজাইনাল ডিসচার্জ দিয়ে মনে হচ্ছে যে সিএস সার্ভিক্স এর কাছাকাছি, এজটাও মোটামুটি একটু বেশি যেহেতু, তো আমরা ধরে নিতে পারি যে এটা আপনার সিএস সার্ভিক্স। আবার পরে যখন বলেই দিল যে পজিটিভ এইচপিভি ডিএনএ, তো এটা বোঝা যাচ্ছে যে সিএস সার্ভিক্স এর দিকে এগিয়ে যাচ্ছে। তো এখানে বলছে হোয়াট উইল বি হার নেক্সট স্টেপ অফ ইনভেস্টিগেশন, তো তার সিএস সার্ভিক্স ডায়াগনোসিস হয়েছে, আপনি এইচপিভি ডিএনএ করতে দিছিলেন, সেটাও পজিটিভ চলে আসছে। এরপরে আপনি এখন কি করবেন, আপনার কাছে যখন নিয়ে আসছে, দেখেন এখানে এক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে ট্রায়াজ স্ক্রিনিং। সেটা কিরকম আমি দেখি। আচ্ছা, না এটা আপাতত থাকুক, পরবর্তীতে যদি আরো কোনো কোয়েশ্চেন আসে আমাদের কাজে লাগবে, আমরা আপাতত আলাদা করে দেখি। প্রথমে এখানে দেখেন যে আমরা প্রথমেই একটা পেশেন্টের করব হচ্ছে প্যাপ স্মিয়ার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 1 নম্বর অপশন, মানে একটা পেশেন্ট আসছে, আমি সিএস সার্ভিক্স ডায়াগনোসিস করতে চাচ্ছি, সেক্ষেত্রে ট্রায়াজ স্ক্রিনিং আমার প্রথম স্ক্রিনিংটা হবে প্যাপ স্মিয়ার, ঠিক আছে? তারপরে যখন এইটা পজিটিভ আসলো, ধরেন এটা পজিটিভ এসে গেছে, তখন আমি কি করব? তখন আমার কাজ হচ্ছে
আমি করব হচ্ছে এইচপিভি ডিএনএ। ঠিক আছে, এইচপিভি ডিএনএ। এখন এখানে আমাদের যে কোশ্চেনটা সেখানে বলছে যে এইচপিভি ডিএনএও তার পজিটিভ চলে আসছে, এরপরে ইনভেস্টিগেশনটা আমার কি? তাহলে ধরেন এটাও পজিটিভ চলে আসছে, এরপরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কলপোস্কোপি। ঠিক আছে, এই যে এখানে দেখেন ট্রায়াল স্ক্রিনিং বলছে যে লিকুইড বেসড থিন লেয়ার সাইটোলজি ইভালুয়েশন, মানে যেটাকে আমরা প্যাপ স্মিয়ার বলতেছি সেটা। এরপরে দেখেন আমরা করব হচ্ছে এইচপিভি ডিএনএ, আর এখানে দেখেন বলছে এইচপিভি ডিএনএ যখন আপনার পজিটিভ আসবে তখন আমি করব হচ্ছে কলপোস্কোপি। ঠিক আছে, আর নেগেটিভ আসলে আমি আবার এইচপিভি ডিএনএটাকেই রিপিট করব 5 বছর পরে। আর যেহেতু আমাদের কোয়েশ্চেনে বলছে যে তার এইচপিভি ডিএনএটাই পজিটিভ আসছে, তাহলে নেক্সট স্টেপ কি হবে? কলপোস্কোপি। ঠিক আছে, এই জন্য অ্যান্সার হয়ে গেছে। আরেকটা জিনিস বলে দিই এখানে, যে কলপোস্কোপিতে যখন আমাদের পজিটিভ চলে আসবে তো আমরা তখন কিন্তু কনফার্মেশনের জন্য করব হচ্ছে বায়োপসি। তার মানে একটা জিনিস দেখেন, এগুলো আমরা সিরিয়াল ওয়াইজ স্ক্রিনিং প্রসিজার হিসেবে করতেছি। কি এটা প্রথমে এটা পজিটিভ আসলে এটা করতেছি, এটা পজিটিভ আসলে এটা করতেছি, এগুলো হচ্ছে স্টেপ ওয়াইজ স্ক্রিনিং। ঠিক আছে, আর যদি বলে কনফার্মেটরি ফর সিএ সার্ভিক্স তাহলে এটা কিন্তু হবে বায়োপসি। ওকে, তখন হয়ে যাবে বায়োপসি। আর এইগুলো হচ্ছে আপনার স্ক্রিনিং প্রসিজার, স্ক্রিনিং করতেছি। ওকে, স্টেপ ওয়াইজ স্ক্রিনিং, আর যখন বলবে কনফার্মেটরি সেক্ষেত্রে হয়ে যাবে বায়োপসি। ওকে, আচ্ছা এরপরের কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা বলছে যে একটা 45 ইয়ার্স ওম্যান নোন কেস অফ সিএ সার্ভিক্স, সে আপনার কাছে ফলো আপের জন্য আসছে। তাকে আপনি সিটি স্ক্যান করতে দিছিলেন, তার লিম্ফ নোড ইনভলভমেন্ট ছিল, এই জন্য সিটি স্ক্যান করতে দিছিলেন। এখন কোয়েশ্চেনটা দেখেন, কোয়েশ্চেনটা বলছে হুইচ নোডস আর কমনলি ইনভলভ। আচ্ছা এখন একটা বিষয় দেখেন, বিসিপিএস কিন্তু প্রায়ই এমন করে, প্রায় বলতে দেখা যায় যে আপনার ক্লিনিক্যাল কোয়েশ্চেন গুলোতে বেশিরভাগই এরকম দিয়ে রাখে। কোয়েশ্চেন হচ্ছে এতটুকুই, আমি যদি শুধু আপনাকে বলতাম যে একটা পেশেন্ট আসছে আপনার কাছে সিএ সার্ভিক্সের, তার মানে অথবা এটুকু বলতাম যে ওই পেশেন্টের ক্ষেত্রে কমনলি কোন নোটসটা হচ্ছে ইনভলভ হবে, কোয়েশ্চেন কিন্তু একই হতো, একদম এক লাইনের একটা কোয়েশ্চেন। কিন্তু বিসিপিএস অনেক সময় করে যে এত বড় বড় অনেকগুলো দেখা যায় যে ক্লিনিক্যাল সিনারিও দিয়ে রাখছে, এত বছর, তারপরে এত উইকস এর প্রেগনেন্সি, হাবি যাবে, অনেক ধরনের সিনারিও দিয়ে রাখে, অনেক বড় একটা সিনারিও দিয়ে রাখে। লাস্টে গিয়ে দেখবেন যে একদম একদম মুখস্থ টাইপের একটা কোয়েশ্চেন দিয়ে রাখছে, মানে আপনার সিনারিওর সাথে কোনো মিলই নাই। তো ওই জন্য বড় সিনারিও দেখলে ঘাবড়ায় যাওয়ার দরকার নাই, কোয়েশ্চেনটা একটু ভালো মতো পড়বেন, জাস্ট ক্লু কিছু না কিছু আপনার কোয়েশ্চেনের মধ্যে দেয়াই থাকে যদি ইম্পর্টেন্ট হয় ওই সিনারিওটা। ঠিক আছে, এখানে দেখেন বলছে কোন নোটসটা ইনভলভ হয়েছে আপনার সিএ সার্ভিক্স এর ক্ষেত্রে। আমরা একটু দেখে আসি এক্সপ্লেনেশন। এই যে সিএ সার্ভিক্সে আপনার হচ্ছে স্প্রেড করার সময় কোন দিকে স্প্রেড করতেছে, তো এই লিম্ফ নোডের ক্ষেত্রে এখানে দেখেন বলা আছে কোন কোন লিম্ফ নোড ইনভলভ হয়, সেগুলো তো আপনারা ভালো মতো পড়বেনই। এখানে একটা দেখেন, এখানে একটা কথা বলা আছে যে দেখেন কমন আইলিয়া গ্রুপ, ইঙ্গুইনাল নোড, তারপর হচ্ছে প্যারাঅর্টিক নোড, সবগুলো কিন্তু ইনভলভ হচ্ছে। কিন্তু এখানে দেখেন একটা চিপার মধ্যে একটা কথা লেখা আছে যে অবটুরেটর নোডস আর কমনলি ইনভলভ, সেটাও দেখেন 19%। ঠিক আছে, মানে কমনলি ইনভলভ হচ্ছে কোনটা, সবগুলোর মধ্যেই অবটুরেটর নোটসটা হচ্ছে আপনার কমনলি ইনভলভ হয়। এছাড়াও আরো বাকি নোটস আছে, সেগুলোর আবার প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ আছে, এগুলোও আপনারা আলাদা করে আপনারা যখন এটা আবার ইয়ার সাথে আপনারা পড়ে ফেলবেন যখন ওই যে অ্যানাটমি যখন পড়বেন আপনারা, কোনটা কোন নোটস ইনভলভ করতেছে, তারপরে নার্ভ ইনভলভ করতেছে, এইগুলো যখন পড়বেন না তখন এটাও একসাথে মনে রেখে দিবেন আর কি, কোন গ্রুপের সাথে কোন গ্রুপ ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ অফ নোটস যেগুলো ইনভলভ হয় আর কি আপনার সিএ সার্ভিক্স এর ক্ষেত্রে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অবটুরেটর, যেটা কিনা কমনলি ইনভলভ হয়। ওকে, তারপর এরপর নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন দেখেন বলছে শিলার ডুভাল বডি ইজ ফাউন্ড ইন, এটা এখন আমাকে জানতে হবে যে শিলার ডুভাল বডিটা কোনটার জন্য প্যাথোগ্নোমিক। ঠিক আছে, ওই দেখেন এখানে যে অপশন গুলো দেওয়া আছে সবগুলোই আপনার ওভারিয়ান টিউমার, তার মধ্যে এই যে আমরা শিলার ডুভাল বডিটা পাই হচ্ছে এন্ডোডার্মাল সাইনাস টিউমার। তো এই যে আপনি ওই যে দেখেন এই যে আপনার হচ্ছে
এই এই চার্টটা যখন বানায় ফেলবেন তখন আপনার পড়তেও ইজি হয়ে যাচ্ছে। এখানে আপনারা কিছু একটা পাইছেন, তারপরে কি কি পাইছেন এগুলো তো পড়ছেন, তারপরে এটা সেকেন্ড মোস্ট কমন ছিল, এটা থার্ড মোস্ট কমন, তারপরে এটার মধ্যে আপনারা এভাবে ছোট করে লিখে রাখলেন যে এটার মধ্যে আপনারা শিলার ডুভাল বডি পাইছেন। যেমন আপনারা হচ্ছে এই যে গ্র্যানুলোসা সেলে যেরকম আমরা কফি বিন অথবা কলিগনার বডি পাইছি, এটা ছিল ওটার জন্য প্যাথোগনোমিক। আবার এই ক্ষেত্রে ইয়োগস্যাক টিউমার বা এন্ডোডার্মাল সাইনাস টিউমারের ক্ষেত্রে আমরা পাচ্ছি ফিলার ডুভাল বডি। ঠিক আছে, এরকম আপনারা দেখবেন যে প্রত্যেকটার জন্য এক একটা স্পেশালিটি বা স্পেশাল কোনো পয়েন্ট সেগুলো অ্যাড করে এরকম একটা চার্ট অবশ্যই অবশ্যই বানায় ফেলবেন। ঠিক আছে, ওকে। তাহলে এন্ডোডার্মাল সাইনাস টিউমারের মধ্যে আমরা শিলার ডুভাল বডিটা পাচ্ছি। ওকে, আর এন্ডোডার্মাল সাইনাস টিউমারেরই আরেকটা নাম হচ্ছে ইয়োগস্যাক টিউমার। ঠিক আছে, এই আলাদা আলাদা যেগুলো আবার দুটা নাম সেগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। দেখবেন যে ঘুরে ফিরে অন্য একটা দিয়ে দিছে, আপনি পড়ছেন আর একটা দিছে হচ্ছে আর একটা, এই জন্য এই জিনিসগুলো খেয়াল করে পড়বেন। আর অবশ্যই এই চার্টের মধ্যে উল্লেখ করে রাখবেন যেগুলো হচ্ছে এক্সট্রা এক্সট্রা আলাদা করে দুটা তিনটা নাম আছে। আর এই জিনিসটা এসবিএ যেহেতু আমাদের এসবিএ অনেক ইম্পর্টেন্ট, এসবিএ তে কিন্তু আপনার একটার মধ্যে একটা ভুল গেলেই আপনার একদম পুরো 2 মার্ক শেষ হয়ে যায়। এই কারণে এসবিএ গুলো আপনারা চেষ্টা করবেন খুবই স্পেসিফিক করে পড়তে, যেগুলো এই যে মোস্ট কমন, তারপর সেকেন্ড মোস্ট কমন, থার্ড মোস্ট কমন, এই জিনিসগুলো খুবই ভালো মতো মাথায় রাখতে হবে। ঠিক আছে, মোস্ট কমন গুলো তো ইউজুয়ালি হচ্ছে আপনার দিয়ে দেয় এসবিএ এর জন্য। আচ্ছা, ওকে। তারপর নেক্সট কোয়েশ্চেনে বলছে যে হুইচ ওয়ান ইজ দ্য কনফার্মেটরি টেস্ট ফর ডায়াগনোসিস অফ সিএস সার্ভিক্স। এটা কিন্তু আমরা এই যে আগেই পড়ে আসছি, কনফার্মেটরি বললে আমরা দিব হচ্ছে গিয়ে বায়োপসি। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে ই, বায়োপসি। যে আপনারা এখানে খুব ভালো মতো পড়বেন কি কি পেশেন্ট প্রোফাইল কিরকম থাকে, তারপর রিস্ক ফ্যাক্টর গুলা, তারপরে হচ্ছে কি কি ফিচার্স নিয়ে আসে, তারপরে হচ্ছে আপনার স্ক্রিনিং, ট্রায়াল স্ক্রিনিং কিভাবে করবেন, তারপরে আপনার কনফার্মেশন কি মানে কি দিয়ে করবেন, এগুলো সবগুলো আপনার স্পেসিফিক ভাবে সবগুলো আলাদা আলাদা করে পড়ে ফেলবেন। ওকে, আচ্ছা। এরপর বলছে 30 ইয়ার্স এর একটা লেডি যে হচ্ছে ওভারিয়ান টিউমার হিসেবে ডায়াগনোসিস হয়েছে, তার ওভারিয়ান টিউমারের সাথে আপনার হচ্ছে পাওয়া গেছে, হিস্টোলজিক ফিচার পাওয়া গেছে হচ্ছে সিগনেট রিং। এখন হোয়াট উইল বি দ্য বেস্ট ডায়াগনোসিস? এখন আমাদের জানতে হবে যে সিগনেট রিংটা আমরা কোথায় পাই। এই যে ক্রুকেনবার্গ টিউমারের মধ্যে আমরা এই যে দেখেন এখানে হিস্টোলজিক্যালি আমরা এখানে পাই যে সিগনেট রিং। ঠিক আছে, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ক্রুকেনবার্গ টিউমার। তার মানে এই যে দেখেন এখানে তখন আমি যে ক্রুকেনবার্গের মধ্যে এইভাবে লিখে রাখলাম সিগনেট রিং। তারপরে এই যে এখানে কফি বিন নিউক্লিয়াস হাবিজাবি, এই যে এই প্যাথোগনোমিক গুলো আলাদা আলাদা করে যখন লিখে ফেলবেন তখন দেখবেন যে খুব ইজি হয়ে গেছে কয়েকবার পড়ার পরেই। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে ক্রুকেনবার্গ টিউমার। আর এবারে আমরা চলে আসছি লাস্ট কোয়েশ্চেনে। লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে হুইচ ইজ দ্য সেকেন্ড মোস্ট কমন ম্যালিগনেন্ট জার্ম সেল টিউমার। ঠিক আছে, ওই যে আমরা জার্ম সেল টিউমার যখন পড়ছিলাম আমরা কিভাবে পড়ছি, আমরা তো পড়বো এই যে এইভাবে। এই যে 1 নাম্বার পড়ছিলাম হচ্ছে এই যে টেরাটোমা, 2 নাম্বার পড়ছি এই যে ডিসজার্মিনোমা, আর এটা ছিল 3 নাম্বার। ঠিক আছে, তাহলে দেখেন আমরা সিরিয়াল কেন দিছিলাম, কারণ টেরাটোমাটা ছিল হচ্ছে আপনার মোস্ট কমন, ডিসজার্মিনোমাটা ছিল সেকেন্ড মোস্ট কমন, আর ইয়োগস্যাক বা এন্ডোডার্মাল সাইনাসটা ছিল আপনার থার্ড কমন আর কি। তাহলে আমরা চাইছে হচ্ছে সেকেন্ড মোস্ট কমন ম্যালিগনেন্ট জার্ম সেল টিউমার। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে ডিসজার্মিনোমা। ওকে, এই যে ডিসজার্মিনোমা হচ্ছে এটা অ্যান্সার। তাহলে আপনাদের 30টা কোয়েশ্চেনই শেষ হয়ে গেল। আর আমি চেষ্টা করছি আপনাদের এই 4টা টপিক থেকেই আপনাদের মেইন যে মানে যেগুলো একদম মাস্ট পড়তেই হবে এন্ড কোয়েশ্চেন আসে ঘুরে ফিরে বারবার, বিসিপিএস এর আগেও বারবার করে আসছে, আর এখানে কিছু বিসিপিএস এর কোয়েশ্চেন রিপিটও ছিল। যে আপনাদের চেষ্টা করছি যে বিসিপিএস স্টাইলেই করার জন্য। আর মেইন যেটা হচ্ছে আপনাদের যেহেতু এই টপিক থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে এই 4টা চ্যাপ্টার, প্লাস ওই দিক থেকে আপনারা যখন চ্যাপ্টার 21 পড়বেন বিনাইন নিওপ্লাজম অফ দ্য ওভারি, ওইটাও এটার সাথে কোরিলেট করে একসাথে একটা চার্টের মধ্যে লিখে ফেলবেন যে কি কি টিউমার, তখন আপনাদের মনে রাখতেও সুবিধা হবে। ঠিক আছে, একসাথে করে পড়ে ফেলবেন। আর এই তো টিউমার সবগুলো একসাথে পড়বেন, তারপরে ম্যালিগনেন্সি যেগুলো সিএস সার্ভিক্স, তারপরে যে রিস্ক ফ্যাক্টর প্রোটেক্টিভ ফ্যাক্টর ওগুলো একসাথে করে পড়ে ফেলবেন, তাহলে ইনশাআল্লাহ
থাকবে। থ্যাংক ইউ।